সবকিছু কি শুধু কাকতালীয় ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের বোঝার বাইরে? মহেশতলার সেই ফ্ল্যাট, যেখানে শুরু হয়েছিল এক স্বাভাবিক মৃত্যুর গল্প, কিন্তু শেষটা স্বাভাবিক ছিল না। তারপর একে একে জড়িয়ে গেল বজবজ, কেওড়াতলা শ্মশান, রাজস্থানের এক রহস্যময় হোটেল আর কালিম্পংয়ের সেই অদ্ভুত রুম। একটা আয়না, একটা ছায়া, আর কিছু এমন ঘটনা যা বাস্তব নাকি অতিপ্রাকৃতিক আজও কেউ নিশ্চিত নয়। আজকের এই এপিসোডে আমাদের সাথে রয়েছেন বিদিশা। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো। হ্যালো বিদিশা, কেমন আছো? হ্যাঁ, চলে যাচ্ছে। অ্যান্ড তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। রিসেন্টলি বাঁশদ্রোণীর একটা ঘটনা শেয়ার করেছিলাম, ঠিক আছে? অ্যান্ড নবনীতা আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছিল। যখন আমাদের রেকর্ডিং কমপ্লিট হয়ে যায়, নবনীতা আমাকে তোমার ব্যাপারে জানায় যে তোমার সাথে ওর একটা ট্রিপে গিয়ে দেখা হয়, ঠিক আছে? এবং তোমরা দুজনে ফেরার সময় একসাথেই আই থিঙ্ক নর্থ বেঙ্গল থেকে ফিরছিলে। তুমি কিছু কিছু ঘটনা শেয়ার করেছিলে ওর সাথে। অ্যান্ড ও আমাকে যখন আফটার দ্য রেকর্ডিং এই পুরো জিনিসটা বলে, আমার খুব ইন্টারেস্টিং লাগে যে তোমার ঘটনাটা কি নিয়ে। আমি তখন নবনীতাকে এই জিনিসটা জানাই যে তাহলে তুমি একটু কানেক্ট করিয়ে দাও। ও কানেক্ট করিয়ে দেয়। আমি ভেবেছি যে তুমি চিনবে কি আমাদের, বা চেনাশোনার ব্যাপারটা নেই। তুমি একটা কলেজের প্রফেসর, ঠিক আছে? আমি জানি না তুমি এরকম কন্টেন্ট কনজিউম করো কিনা, বাট আমি দেখলাম যে আগের বছর তুমি আমাদের সাথে যোগাযোগ করেছিলে। আমার আরো ইন্টারেস্ট বেড়ে গেল। আমার মনে হলো যে কোনো একটা কোইন্সিডেন্স বা সমাপতনের ব্যাপার হয়েছে। বাট যখন কালকে তোমার সাথে ফার্স্ট টাইম কথা হলো আমার অন কল, তুমি পুরো ব্যাপারটা যখন আমাকে ভেঙে বললে, আমার মনে হচ্ছে যে এই কানেকশনটার ভেতরে কিছু না কিছু একটা রয়েছে। তুমি কেষ্টপুরে থাকো, যদি খুব ভুল না করি আমি। কি ঘটেছিল বিদিশা, আমার সাথে একটু শেয়ার করো। কি হয়েছিল তোমার লাইফে? এমন কি এক্সপিরিয়েন্স রয়েছে যে নবনীতা একবারে তোমার নামটা আমাকে বললো? ওকে, তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে নবনীতার সাথে আমাদের এই ঘটনাগুলো শেয়ার হয়েছে দার্জিলিং রেলে বসে যাওয়ার পথে, ফেরার পথে নয়। ফেরার পথে তো আমাদের সাথে, মানে আমি আর মেনশন করছি না, ওয়ান অফ দ্য সেলিব্রিটি টাইপ অফ ছিল, বাট যাই হোক, সেটা ফেরার পথে একটা পুরোটাই আড্ডা ছিল, সেখানে আর এই ধরনের কিছু ছিল। আচ্ছা আচ্ছা। ওকে, এই ঘটনাটা হচ্ছে আমার খুব ক্লোজ একজন মানুষের সাথে, আমার বোন আর কি, তার সাথে। ঘটনাটা একদম খুব রিসেন্ট নয়, ঘটনাটা ঠিক আজ থেকে অলমোস্ট এক্স্যাক্টলি 10 বছর আগেকার। 2016, মানে ঘটনাটা ধরে নেওয়া যেতে পারে যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে 2016 এপ্রিলে শেষ হয়েছিল, শুরু হয়েছিল 2015 এন্ড থেকে। তো মেন ঘটনাতে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটা, মানে সম্পর্কের ইকুয়েশন গুলো এবং কোন সিচুয়েশনে শুরু হয়েছিল সেটা আমি 1-1.5 মিনিটের মধ্যে সেইটা একটু বলে নিতে চাই। তা না হলে হঠাৎ করে কেন কি, মানে রিলেট করতে, মানে যিনি শুনছেন তার, মানে তোমার শুনে আর কি রিলেট করতে খুব অসুবিধা হবে। ঠিক আছে? আমার বোন এবং সে যাকে বিয়ে করে, তারা দুজনে তাদের স্কুলের ছোটবেলার বন্ধু ছিল। আর বন্ধুত্ব থেকে প্রেম, এবং সেই প্রেমের বিয়ে করবে সেটা ডিসিশন নিয়ে নেওয়া হয় 2014 শুরুতে। আর ওই টাইমে ছেলে একমাত্র ছেলে ছিল, তার বাবা মা, তার মা অল্প বিস্তর অসুস্থ ছিল, বাবা ফিট। তো এবং ছেলে খুব আদরের ছিল, কারণ সে তার বাবা মার বিয়ের অনেক বছর পরে জন্মেছিল, একদম সেই মানে কোলে তুলে রাখার মতো, খুব ইজি। তো যাই হোক আর কি, প্রথম দিকে বাড়িতে খুব ছিল, সমস্যা ছিল। পরে বিয়ে ঠিক হয়, তার কিছুদিনের মধ্যে ওরা
বজবজ মহেশতলার, আমি এক্সাক্ট নামটা বলছি না কারণ ওখানে অনেক মানুষ থাকে, একটা হাউজিং কমপ্লেক্সে তারা নতুন ফ্ল্যাট কিনে যায়। এবার এবার আমি টুকরো টুকরো ঘটনাগুলো বলছি, একদম শেষে গিয়ে আমি ডটগুলো কানেক্ট করার একটা চেষ্টা করব, যেভাবে আমরা নিজেরা করেছিলাম, মানে আজ থেকে 10 বছর আগে আমরা যেভাবে কানেক্ট করতে পেরেছিলাম সেটা একদম শেষে গিয়ে বলছি। ওরা বিয়ে ঠিক হওয়ার পর অদ্ভুত ভাবে, যাদের তার অনেক বছর আগে কোনোদিন কোনো ঝগড়া হয়নি, ওই ফ্ল্যাটে চলে যাওয়ার পর প্রথম হয় তার মা খুব অসুস্থ হতে থাকে, মানে যা ছিল তার থেকে বেশি, এবং ওদের মধ্যে একটা অদ্ভুত অশান্তিও তৈরি হয়। যাই হোক, সমস্ত অশান্তি, অসুস্থতা, ইভেন বিয়ের আগের দিনও তার মা টেরিফিক অসুস্থ হয়ে যায়, মানে প্রত্যেকটা সিচুয়েশন বলছিল বিয়েটা যেন না হয়। ঠিক আছে, কিন্তু এত বছরের প্রেম এবং ভালোবাসা, 2014 ডিসেম্বরে তাদের বিয়েটা হয়। ওয়েল এন্ড গুড, এভাবে চলছিল। 2015 মার্চে তারা গাড়ি কেনে। গাড়ি কেনার কিছুদিন পর থেকে ঘাড়ে পেছন দিকে, বেসিক্যালি মাথার পেছন দিকে এক ধরনের পেন শুরু হয়। এভাবেই চলতে থাকে। দুজনেই কর্পোরেটে কর্মরত ছিল, দুজনের শিফট আলাদা ছিল, দুজনেরই নিউ টাউনে অফিস, শিফট আলাদা ছিল, যে কারণে ওদের একজনের আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়াটা খুব কম হতো, যে কারণে অসুস্থ হচ্ছে কি হচ্ছে না সেগুলো ধরা পড়তো না। ইনিশিয়াল ডেজে ওরা আর কিছু বুঝতে পারেনি। ঘটনার শুরু, মানে এক্সাক্ট অসুস্থতা এবং ঘটনার শুরু এবার অক্টোবরে চলে আসছি আমি ডাইরেক্ট। ওরা বেড়াতে যায় হিমাচল প্রদেশ। ওখান থেকে যখন নামছে, দিল্লি থেকে আমাকে জানায় আমার বোন যে হার হাজবেন্ড ইজ টেরিফিক ইল, মানে প্রচন্ড ড্রাউজি, ব্রিদিং ট্রাবল হচ্ছে, কি করবে বুঝতে পারছেন। তো ওই টাইমে আমার খুব পরিচিত একজন দিল্লিতে হাই র্যাঙ্কের পুলিশ অফিসার ছিলেন, আমি নাম্বারটি বললাম, যদি দরকার হয় কন্ট্যাক্ট করি। তো কোনো রকমে ওরা কলকাতা আসে। এসেই যেহেতু বড় এমএনসি তে কাজ করতো, তার ইন্স্যুরেন্স নিয়ে হসপিটালাইজড হয়ে যায় বাইপাসের ধারে একটি প্রাইভেট হসপিটালে। এগেন আমি হসপিটালের নাম বা ডক্টরের নাম বলবো না, এই হসপিটালটার নাম অন্তত আমি বলবো না, ঠিক আছে। ওখানে যায়, অ্যাডমিট হয়। সেদিন রাতেই কনভালশন শুরু হয়ে যায়, পরদিন একটা ব্রেন ওটি হয়, ঠিক আছে। এগুলো হয় লক্ষ্মী পুজোর আশেপাশে। ছেড়ে দেওয়া হয় দিওয়ালির দিন সকালে। আমরা ভাবি এভরিথিং ইজ ওভার, ভালো কথা, কিন্তু নাথিং ইজ ওভার। তার দিন 15 মধ্যে আলটিমেটলি রিভিল হয় একটা ভয়ানক, মানে নিউরোসায়েন্সে গিয়ে সেটা রিভিল হয়ে যায় যে একটা ভয়ানক টাইপের ব্রেন ক্যান্সার হয়েছে, যেটাকে বলে অ্যাস্ট্রোসাইটোমাস। ঠিক আছে, আচ্ছা, ওকে। ডিসেম্বরের ফার্স্ট উইক, 1 বছর আগে ওদের ঠিক বিয়ে হয়েছিল। 1 বছর পরে নিউরোসায়েন্সে বলতে পারো অ্যানিভার্সারির ঠিক আগের দিন ওখানে ব্রেন অপারেশন হচ্ছে। ভালো, এখান অব্দি আমাদেরও মনে হয়েছিল পুরো জিনিসটা শুধু মেডিকেল, মানে আমরা অনেক পরে বুঝেছি যে এখানে আরো কিছু ছিল, কিন্তু এখান অব্দি শুধু মনে হয়েছিল এটা একটা দুর্ভাগ্য যে এরকম একটা কিছু হলো। আমরা শুধু ভাগ্যই ভেবেছিলাম। নিউরোসায়েন্সে অবভিয়াসলি ওরকম ট্রিমেন্ডাস অপারেশন হলো, সন্ধে অব্দি প্রায় হয়ে গেল। সেদিন তো কোনো সেন্স নেই। তারপর নিউরোসায়েন্সের হসপিটালও অনেক দিনই ছিল। ক্যান্সার ততক্ষণে ডিটেক্টেড হয়ে গেছে। ওই যে কিউব নিয়ে গিয়ে টেস্ট করতে হয় না টাটা মেডিকেল অ্যান্ড ওদের ওখানে একটা, ওর মানে মাল্টিপল জায়গায় অলরেডি ডিটেক্টেড ইটস ক্যান্সার, ব্রেন ক্যান্সার, এবং দ্যাট ইজ অফ দ্যাট লেভেল। এমন নয় যে বিশাল হাই স্টেজে ছিল, কিন্তু অ্যাস্ট্রোসাইটোমাস ইটসেলফ ভেরি ডেঞ্জারাস। তো ভালো কথা, নিউরোসায়েন্সে আমরা দেখা করতে যাই ওর সাথে, যেমন সবাই যায় আর কি, আমরা তো ক্লোজ রিলেটিভ। কখনো বলে জানিস তো, ওরা দুজন দুজনকে তুই করে কথা বলতো, হ্যাঁ, বলছে জানিস তো কাল আমি না বেরিয়েছিলাম, ওই তো করিডোরে গেছিলাম, জানিস তো ওইখানে না ওই লিফটটা না ভালো নেই। আচ্ছা, আবার বললো জানিস তো ওই ফ্লোরের ওই পার্টিকুলার জায়গাটাতে এটা ভালো নেই, এই বেসিনের থেকে না ভালো করে জল পড়ে না। আবার কোন দিন বলে জানিস তো ওইখানে না কালকে বেরিয়েছিলাম যখন, কালকে রাত্রিবেলাতে জানিস তো একজন মারা গেছে। এবার আমরা সবাই যারা বিজ্ঞান পড়াশুনো করি বা বিজ্ঞান পরিবেষ্টিত হয়ে বড় হয়ে আসছি, আমাদের কি মনে হয় এই ধরনের কথা শুনলে যে ব্রেন অপারেশন হয়েছে, ওষুধের ডোজ চলছে, মাইট বি তার জন্য হ্যালুসিনেট করছে বা আজে বাজে বলছে, বা আরেকটা কি হতে পারে, ও হয়তো হাফ ড্রাউজিং এসে আছে, ওর আশেপাশের বেডে হয়তো কেউ ডিসকাস করছে বা কিছু, সেগুলো ওর ঘুমের ঘরে ঢুকছে এবং ও সেগুলো বলছে।
ঠিক, আমরা এরকম ভাবে কিচ্ছু পাত্তা দিই না। ভালো কথা, ছেড়ে দেয় ওকে, হসপিটাল থেকে বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়, ওদের ওই মহেশতলা যেখানে বলতেন ওখানে যায়। বোন অফিসে জয়েন করে, মাঝে তো কিছুদিন যেতে পারেনি। ওর নাইট শিফট ছিল। এরপর থেকে মানে ঘরে ফিরিয়ে নেওয়ার পর থেকে এইবার আস্তে আস্তে যেন সিচুয়েশন গুলো অন্যরকম হতে থাকে। তুমি শুনতে থাকো, মানে পরের দিকে গিয়ে বুঝতে পারবে যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরাও রিয়েলাইজ করি এবং ও রিয়েলাইজ করে, এবং তুমিও শুনতে শুনতে রিয়েলাইজ করবে হয়তো যে ব্যাপারগুলো কোনোটাই খুব সাধারণ ছিল না। ওকে ওকে ও ওর ধরো শিফট শেষ হতো ধরে নাও রাত 2:30-তে, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং 2:30 বা 3টেতে। তো ওদের ড্রপ ছিল অবভিয়াসলি, মাঝরাতের ড্রপ যেহেতু। তো ও ঘরে ঢুকতো, ওদের ওই ফ্ল্যাট গুলো কিরকম ছিল, ঘরে ঢুকে ইনিশিয়ালি হচ্ছে তোমার ওই ওই ডাইনিং এবং একটা সাইডে কিচেন টাইপের, এবং তারপরে ডাইনিংটা পেরিয়ে মোস্ট প্রবাবলি ডাইনিং এর পাশে তোমার একটা ওয়াশরুম ছিল, তার একদিকে একটা বেড ছিল যেটাতে মোস্ট প্রবাবলি ওর বাবা মা থাকতো, আর আরেকটা বেডরুম ছিল যেটা এদের ছিল। ও প্রতিদিন যখন ডাইনিং এরিয়াতে গিয়ে ঢুকতো, ও অবজার্ভ করে, মানে তার আগে অব্দি তো অবজার্ভ করার মতো মেন্টাল স্টেটে ছিল না, তাই আর তার আগে ঘটেছে কিনা ওটা ও জানে না, ঠিক আছে। ও দেখে যেন মনে হয় একটা আলো সরে যায়। তো ও ভাবতো প্রথম 1-2 দিন ও ভেবেছে যেটা, যে হয় না যে ভোরবেলার দিকে কিছু লাইট অফ করে দেওয়া হয়, ঠিক আছে। তো ও ভেবেছে, ও ইনিশিয়াল ভেবেছে হয়তো সেইটার রিফ্লেকশন আসছে। কিন্তু দিন পর পর হঠাৎ অবজার্ভ করে কোথাও লাইট অফ হয় না। ওর একদিন স্ট্রাইক করে, ঠিক যেন ধরো তুমি একটা ঘরে ঢুকেছো, তুমি ধরো একটা জায়গাতে ঢুকেছো, আর হঠাৎ যদি মনে হয় যে তুমি অতর্কিত একটা ঘরে ঢুকেছো, আর তোমার ঘরে ধরো জানলা আছে, বড় জানলা দিয়ে যদি কিছু লাফিয়ে বেরিয়ে যায়, তোমার একটা সেন্স হবে, ঠিক আছে। মানে একটা সামান্য বেড়াল লাফালেও তো সেন্স হবে। অ্যান্ড দ্যাট ইজ আ শ্যাডোই ফিগার, যেটা ওকে কাইন্ড অফ মানে যেন জানলা দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। এবার ওদের ফ্ল্যাট মোটেও গ্রাউন্ড ফ্লোরে ছিল না, আমি যদি খুব ভুল না হই মোটামুটি 3rd-4th ফ্লোর তো হবে, মানে বেশ উঁচু, যেখানে বেড়াল ঢুকে লাফিয়ে যান, আর বেড়াল ঢুকে প্রত্যেকদিন লাফাবে এটাও তো হতে পারে না, এবং প্রত্যেকদিন একই টাইমে। ও আস্তে আস্তে অবজার্ভ করে যে কিছু একটা শ্যাডোই জিনিস যেন, মানে ঘরে ঢুকলো তো হঠাৎ করে যেরকম হয় আর কি, যে আমার সাইড দিয়ে যেন কি একটা জাম্প করে চলে যাচ্ছে, এটা ঘটতে থাকে প্রতিদিন। মানে ও ঘরে ঢোকে এবং জিনিসটা বেরোয়। আচ্ছা, ওর আস্তে আস্তে একটু একটু করে ভয় লাগে, মানে আমি আজকে এত বছর পরে বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো। এবার ও ঠিক আছে এরকম করতে থাকে। এবার তারপরে ও ভোর রাতে শুতে যায়। প্রথম কদিন ও প্রথমে ফিল করতে থাকে ওর কিন্তু মাথার কাছে কোনো জানলা ছিল না, ঠিক আছে। মানে অনেকের হয় না যে মাথার কাছে জানলা আছে তাই ঠান্ডা হাওয়া আসছে বা কিছু, এরকম কিন্তু না। ও ফিল করতে থাকে শীতকাল, আমি মানছি এটা আইদার ডিসেম্বর এন্ড কি জানুয়ারি, আমার এক্সাক্ট ওরকম মনে নেই, মানে হয় 15 ডিসেম্বরের লাস্ট উইকের দিকের কথা বলছি, যখন ওর এই জিনিসগুলো ফেস করা শুরু হয়। ও শুনছে, ওর মনে হচ্ছে ওর মাথার কাছে যেন একটা কিছু, কেউ একটা যেন দাঁড়িয়ে আছে। হয় না ছোটবেলাতে আমরা যখন ঘুম থেকে ধরো উঠতে চাই না, তখন বাড়ির লোকরা মাথার পেছনে এসে দাঁড়িয়ে থাকে যে ওঠ এবারে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, মানে একটা ঠান্ডা ভাব, মানে ওটা একটা ঠান্ডা ভাব। ও আস্তে আস্তে না ভয় পেতে শুরু করে, কি হচ্ছে বুঝতে তো পারছে না। এবার এরকম 2-1 দিন ঠান্ডা পড়ে। এবার ওর একদিন খুব মনে হচ্ছে যেন সে যেন ওর মাথার মধ্যে কোনো একটা ঠান্ডা হাত দিচ্ছে, মানে মাথাতেই, মেন মাথাটাতে যেন মনে হচ্ছে একটা ঠান্ডা হাত। এমন নয় যে ওর নাক মুখে কোনো ঠান্ডা লাগছে, শীতকাল ঠিকই, তাহলে তো ওর সর্বত্র ঠান্ডা লাগার কথা, কিন্তু সেটা কিন্তু ওর লাগছে না। মনে হচ্ছে যেন মাথায় তো ওর ভীষণ ভয় লাগে। ও চাদর বা হোয়াট এভার যেটা ছিল আর কি, সেটা মুখ অব্দি টেনে নেয়। ওকে শুরু হলো এরপর আরেকটা জিনিস, পায়ের দিক থেকে চাদর ধরে টান। প্রথম টান, ও ভাবলো কি হলো, ও পাটা একবার গোটালো, চাদরটা ঠিক করলো। আবার দ্বিতীয় টান, তারপরের টানে ও প্রথমে হলো কি হলো, মানে ওর পাশে ওর হাজবেন্ড কি করতে পারে, তারপর ওর সঙ্গে সঙ্গে সেন্স হলো তার তো উঠে গিয়ে এত কিছু করার ক্ষমতাই নেই, সে করতে পারে না। পরেরটাতে লাস্ট টানটাতে ওর গাতে, মানে ও ঢাকা নিচ্ছে আর ও ঢাকাটা তুলে ফেলে দিচ্ছে, পায়ের দিক থেকে আঙুল ধরে, মানে আঙুলের কাছ থেকে যেন টেনে ফেলে দিচ্ছে। এইবার ওর ভেতরে আস্তে আস্তে খুব, মানে আস্তে আস্তে একটা শিশু কোনো রকমে আর কি, যেভাবে হোক ঢাকা ফাঁকা ছাড়াই বা যেভাবে হোক ঘুমিয়ে এলো। এইবার ওর নাইট শিফটে জব ছিল, তো ওর মাঝরাতে এরকম রাত 1টা-1:30টার সময় ব্রেক হতো, আর আমি সামহাও নিজের পড়াশোনার সাথে বা কাজে জেগেছিলাম। ওর সাথে জেগে আছিস বলে আমার সাথে কথা বলা শুরু করে। আমার
কে জানে, আমার একটু এই ধরনের জিনিসপত্র নিয়ে একটু চিরকালই আগ্রহ ছিল, আর আমার একটু সেন্স অনেক সময় অনেক কিছু ব্যাপারে কাজ করে। আমি হঠাৎ করে যত রকম নেগেটিভ এন্টিটির মধ্যে একটা পাওয়ারফুল এন্টিটি শুধু নাম করেছিলাম যে হতে পারে এরকম কিছু হয়ে গেছে, জাস্ট আমার মন এমনি জাস্ট চলে আসে টেক্সট। আমি এটা বলি, মুখে কোনো কথা নয়। এবং আমি বলি আমাদের মানে আমাদের নিজেদের বাড়ি হচ্ছে, হোম টাউন হচ্ছে আসানসোল সাইড, তো ওখানে আমাদের কিছু কালী সাধক বা আমাদের ওই সাইডে আরো কিছু এরকম আছে যারা এরকম সাধক করছে, আমরা বলে ওদেরকে একটু বলতে হবে যদি একটু পুজো টুজো করে দেয়। এই বলে আমি শুতে গেছি। এরপরে যেটা শুধু আগে ওর সাথে বা ওদের ওখানে সীমাবদ্ধ ছিল, ওই দিন ওই রাত থেকে আস্তে আস্তে শুরু হয় আমার সাথে টুকটাক। কিরকম টুকটাক? আমি শুতে গেলাম, শুতে যাব মানে ঢাকাটা নেবো, জানুয়ারি মাসের ফার্স্ট উইক, হ্যাঁ, কারণ আমার মনে আছে ওই উইকেই আর কি অফিস স্টার্ট হচ্ছে, আবার মাঝে ওই এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমার হাতটা আমার হাজবেন্ড হঠাৎ করে ডান হাতটা ভয়ানক জোরে চেপে ধরে। মানে অনেস্টলি বলছি, ওই জোর ওর হাতের নয়। এবং তার সাথে বলে একটা অদ্ভুত ভয়েস, আমি ট্রাই করছি যতটা আমার মনে পড়ছে, তোরা যা পারিস করে নে, আর মাত্র কদিন তোরা যা পারিস করে নে। মানে এরকম ভাবে বলছে? ইয়েস, আমার হাজবেন্ড কিন্তু ঘুমোচ্ছে, কথাটা আসছে ওর মুখ থেকে, বাট দ্যাট ইজ মানে ওর ভয়েসও নয়, এবং আমার ডান হাতটা যে কি ভয়ানক জোরে চেপে ধরেছিল, ওই জোর ওর হাতেরও নয়। আমি তারপর ওকে একবার খোঁচাই এবং ও ধর্মা করে জেগে ওঠে। ও তো জানে না, ও জানে না এইটা, তোরা যা পারিস করে নে, আর মাত্র কদিন। ঠিক এই, ঠিক আছে, ঠিক দুবার এরকম বলে। পুরো তো মানে বুঝতেই পারছো তুমি, রাত 1:45-র সময় যদি হঠাৎ করে এরকম একটা শোনো এবং তোমার পাশের মানুষটার থেকে তোমার অটোমেটিক্যালি একটা কিরকম একটা অদ্ভুত শিরশিরানি তৈরি হবে। এদিক ওদিক তাকালাম, লাইট ফাইট জ্বাললাম, দেখলাম কিছু তো করার নেই, মাঝরাতে লাইট জ্বেলে আর কি হবে, কোনো রকমই চুপচাপ আর কি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, যে যা পারে করতে। ঘটনা ওখানে, আমি আর কিছু বললাম না ওই দিন রাতে। সকালে আর কারো বলার সময় নেই, ছুটছি সকালবেলাতে। যেখান থেকে বাস ধরবো, ওই টেকনোপলিসের ব্রিজটা যেখান থেকে নামে, ওই দিন মানে একটা বাস, মানে দুটো বাস আসছে। কোনোদিন ওই ঘটনা ওর আগে ঘটেনি, ওর পরেও ঘটেনি, মানে আজ 10 বছর ধরে কোনোদিন ঘটেনি, ঠিক আছে। আমি দাঁড়িয়ে আছি, আমি বাসটা থামাতে চাইছি, যেভাবে প্রতিদিন থামাই, যে থামাচ্ছি যে যাবো বলে। আমি দুটো বাসের ঠিক মাঝখানে, মানে আমার পেটের কাছে একটা বাসের, মানে একটা বাস, আমার আরেকটা বাস হচ্ছে কোমরের কাছে, দুটো বাসে হঠাৎ যেন রেষারেষি করছে। এবং আমি দুটো বাসের মাঝে, মানে সেদিন যদি আমি কোনো ফ্রক টাইপের কামিজ পরে থাকতাম বা কিছু, মানে দুটো বাস থেকে লোকজন চিৎকার করে উঠেছে, বা আমি যদি মেন্টালি ওরকম ভয় পেয়ে যেতাম, আমি কোনো না কোনো বাসের তলায় তো চলেই যেতাম। আমাকে কাইন্ড অফ ওয়ার্নিং দিলে, যেহেতু আমার মনে হলো, যেহেতু আমি গতকাল রাতে বলেছি, আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং রিমেডি করার চেষ্টা করেছি, আমার মনে হলো আমাকে ওয়ার্নিং দিল। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। আমার মনের মধ্যে খচখচ খচখচ করছে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক, খুব একটা স্টুডেন্ট আসেনি। ওইদিকে মানে ওইদিকে আরেকটা দূরে আমি খবর পেলাম একটা পঞ্চমন্দির আসন আছে, ওইদিকে একটা কালী মন্দিরে পঞ্চমন্দির আসন আছে। আমি একজনকে শেয়ার করছিলাম, কলিগে, বললো চলো একবার মায়ের মন্দির থেকে ঘুরে আসি, শুনেছি জাগ্রত। ঘুরে তো এলাম, ঘুরে আসার পথে এসেছি সেদিন কি তার পরের দিন সন্ধ্যাবেলাতে, আমার ইন জেনারেল আমি একটু মানে জিম ফ্রিক বলতে যা বোঝায় সেটা। ফিরলাম যখন, জিমে হয়ে ফিরবো, মানে একটা কম্পারেটিভলি ধরে নাও 2-3 ফুট হাইট, 2 ফুট বললে কম হবে, 3-3.5 ফুট হাইট থেকে একটা 10 কেজি ওজনের কাইন্ড অফ বারবেল, মানে রাউন্ড শেপের যেগুলো হয়, সেটা আমার পায়ের উপরে পড়ে গেল। মানে ঠিক মনে হলো আমার পায়ের উপর কেউ ফেলে দিল। ওই রকম জিনিস কোনোদিন কারোর হয়, ইভেন আমার রোগ বলছি তো, আমার ওই একবারই হয়েছে। বলতেই পারো যে ওটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ওটা খুব অদ্ভুত। মানে ওটা হঠাৎ করে যেন নিজের থেকে হঠাৎ করে যেন কেউ যেন এরকম ভাবে ফেলে দিল ওদিক থেকে, এবং আমার পায়ের উপরে পড়লো। আমার পায়ে তো ইনস্ট্যান্টলি, মানে বুঝতেই পারছো, জুতোর উপরে পড়লেও মানে আমি না বুঝতে স্টার্ট করলাম। আমি আমার মাকে বললাম, দেয়ার ইজ সামথিং, মা ডু, মানে তোমরা কিছু করো, এটা না নর্মাল নয় মনে হচ্ছে কিছু।
বলছে যথারীতি মা আমার একটু হলেও আধ্যাত্মিক কে, কিন্তু বাড়ির বাকিরা তো বিশ্বাস করছে না, বলছে ধর তোমাদের সব মানসিক যেমন হয় আর কি। এখানে এরপরে আস্তে আস্তে এবার এরপরের গুলো শোনো, এরপরে বেশ কিছুদিন আর এরকম বড় ভাবে কিছু হলো না, এটা জাস্ট ওরকম হলো, ঠিক আছে। ও ঘরে ঢোকে, এক একদিন ওরকম আলো চলে যাওয়া দেখে। এরপর যেটা শুরু হলো, ও বাড়িতে দেখে যত খাবারই রান্না করা হোক ওর জন্য কোনো খাবার থাকে না। ও যে প্রতিদিন ফেরে, প্রতিদিনই নাকি, মানে ধরো একজন ক্যান্সার পেশেন্ট মানলাম সে হয়তো একটু করে রিকভার হচ্ছে, তা বলে তার খাওয়া এত বেড়ে যাবে যে মানে সে খেয়ে নিচ্ছে, মানে সে রাক্ষসে খিদে। ও বাড়িতে যে তিনটে মানুষ, একটা মানুষ তো পুরো অসুস্থ, মানে রাদা দুটো মানুষ অসুস্থ, আরেকজন বয়স্ক, প্রত্যেক দিন তার আগের দিনের থেকে ধরো বেশি রান্না হচ্ছে, খাবার থাকছে না। আচ্ছা, শীতকাল, এক ট্রে ডিম এনে রাখা আছে, হ্যাঁ কে আনবে, ওকেই তো সব করতে হবে, কারণ বাড়িতে তো সেভাবে করার আর কেউ নেই, একবারে আনছে। ও বাবা, অর্ধেকের বেশি ডিম নষ্ট হয়ে গেল, এটাও তো খুব অ্যাবনর্মাল। শীতকাল, বজবজ সাইডে তো মানে ডিম দেখবে অত তাড়াতাড়ি তো নষ্ট হয় না। আমি হস্টেলে থেকেছি, আমরা দেখেছি যে আমরা মেসিং এর জন্য ট্রে ট্রে ডিম কিনেছি, তাও গ্রীষ্মকালে অত তাড়াতাড়ি নষ্ট হয় না যে দুদিনে পুরো ট্রে ডিম নষ্ট হয়ে গেল। খাবার নষ্ট হয়ে যায়, ওর জন্য কোনো খাবার থাকে না। তার মাঝে আমিও একটা অদ্ভুত অসুস্থতা লক্ষ্য করতে থাকলাম, সেটা হচ্ছে মানে আমার খুব ব্লিডিং ট্রাবল হচ্ছে, এসব হচ্ছে। ডাক্তার দেখানোর পরে বললো আমার হিমোগ্লোবিনের একটা অদ্ভুত সমস্যা হয়ে গেছে, হিমোগ্লোবিনের সারফেস এরিয়া কমে গেছে, হিমোগ্লোবিনও কমছে এবং হিমোগ্লোবিনের সারফেস এরিয়া কমে যাচ্ছে, যার জন্য ওকে অ্যাসিড। ওকে। ঠিক আছে, এবার এগুলোকে আমরা কোনোটাকেই কিন্তু তখনও কিছু রিলেট করিনি, হ্যাঁ, কিন্তু আমার মনে সামনে খচখচটা করছে, ভালো কথা। এর মাঝে আস্তে আস্তে ও একটু করে সুস্থ হচ্ছে, একটু করে কথা বলছে, মানে যেটা হয় আর কি জেনারেলি ক্যান্সারের ডোজে প্রথম দিকে খুব ইমপ্রুভমেন্ট দেখায় বা ওর ক্ষেত্রে দেখিয়েছিল, ঠিক আছে। ও হঠাৎ করে বলতে শুরু করে, ওদের এক কাজের মাসি ছিল, মানদা বা সামথিং নাম ছিল, তার বর বোধহয় সুইসাইড করে বা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। ও আচ্ছা। হঠাৎ করে বলতে শুরু করে যে জানিস তো, ওর বরটাই আমার উপর চেপে বসেছে, তাই আমি এরকম অসুস্থ হয়ে গেল। ওর বরটাই তো আমার উপর চাপলো, ওর বরটাই তো আমাকে বললো যে আমাকে তো টাকা দাওনি, এবার দেখো তোমার কি হয়। যথারীতি আবার আমরা ভাবলাম ঘরে একা বসে আছে, তাই স্টোরি বানাচ্ছে, যেমন ভাবে লোকে যে ঘরে তো বসে আছে স্টোরি, ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে ট্রিটমেন্ট চলছে এরকম বলে। তখনও আমরা ঠিক আছে, ভুলভাল বকছে, লেট ইট বি। এইবারে আহ ডাক্তার বললো ওর জন্য ফিজিওথেরাপি শুরু করতে, যাতে ওর মানে আস্তে আস্তে, যে অ্যাস্ট্রোসাইটোমাস অ্যাকচুয়ালি তোমার, আমরা ছোটবেলায় সেই যে নিউরনের ছবি আঁকতাম না সবাই বায়োলজিতে, ওই নিউরনের মাথায় টিউমার, এবং সেগুলো ম্যালিগন্যান্ট হয়ে গেলে সেটা অ্যাস্ট্রোসাইটোম। সুতরাং মানে বেসিক্যালি মানে ধরো আজকে লাংস ক্যান্সার বা লিভার ক্যান্সার হলে হয়তো তার ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু ওটা নার্ভ ওরিয়েন্টেড জিনিস ছিল, সেই জন্য মানে আমাদেরকে ডাক্তার যেভাবে বুঝিয়েছিল, আমি তো আর ডাক্তারি পড়িনি, বলেছিল যেটা যে ওর এবার একটু ফিজিওথেরাপির প্রয়োজন, ও তো আস্তে আস্তে ওষুধ কাজ করছে, হয়তো তাহলে ও খানিকটা হলেও নর্মাল লাইফ লিড করতে পারবে হয়তো, এরকম ডাক্তার আশা দেখিয়েছিল। ফিজিওথেরাপিস্ট ঠিক হলো, ফিজিওথেরাপি লোক আসে। এইবার একটা এরকম বিকেলে, সেটা মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারির এন্ড, মানে 2016 ফেব্রুয়ারির এন্ড বা মার্চের এন্ড হবে, যেদিন কিছু একটা বলছে, কিছু একটা খেতে চাইছে, যেটা ও নর্মালি কিন্তু আগে ওই খাবারটা খেতে পছন্দ করতো না। আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কোন খাবারটা, আমার শুধু এটুকুই মনে আছে যে কিছু একটা খেতে চাইছে, যেটা ও কিন্তু সুস্থ থাকা অবস্থায় কোনোদিন খেতে পছন্দ করতো না, ও খেতে চাইছে। তো বলেছে যে আচ্ছা ঠিক আছে, মানুষের তো টেস্ট বদলায়, আর অত ওষুধ চলছে। তো বোন বলেছে দেখ, তোর তো এক্ষুনি ফিজিওথেরাপি আসবে, এর আগে যদি খাস তাহলে তো যা হয় আর কি, এক্সারসাইজের আগে হেভি খাওয়া হয়ে গেলে তো বমি হতে পারে, আরো শরীরে কষ্ট হবে, তখন খাস না। বলছে ফিজিওথেরাপি? আজ আবার ফিজিওথেরাপিস্ট দাদা আসবে নাকি? বলছে কেন আসবে না, কেন, আমার সাথে তো কথা হয়েছে আসবে। বলে না রে না, ওই দিন ফিজিওথেরাপিস্ট দাদার সাথে যে টাক মাথাওয়ালা লোকটা দরজা অব্দি এসেছিল না, ওই লোকটা, টাক মাথা লোকটা এই তো ঘন্টা খানেক আগে মারা গেছে।
আমার এরকম বোন, শুট করে করে বলছে? হ্যাঁ একদম এরকম সুর করে, ও এমনিও একটু সুরে বলতো কিন্তু তার থেকে বেশি এরকম সুর করেই বলছে, হুম হুম। সে তো মারা গেছে। তো আমার বোন বলে, কি ভুলভাল বকছিস, ফিজিওথেরাপিস্ট দাদা এখানে অন্য কাউকে নিয়ে আসবে কেন? ও তো অন্য কাউকে নিয়ে আসেনি, উনি তো একাই আসেন। বলছে, তুই দেখিসই না, তোর এত কাজ তুই কখন দেখবি, তোকে তো একাই সব সামলাতে হচ্ছে, তুই দেখিসনি। ওই তো লোকটা এসছিল, টাকমাথা লোকটা, ও ঘরে ঢোকেনি, দরজা অব্দি এসছিল। বলে, তুই দরজা অব্দি এসছিল কি করে দেখলি? পয়েন্ট, ও তো বেডরুম থেকে উঠে খুব একটা যাওয়ার কথা নয়। বলে, না না, এসছিল, আমি তো বলছি এসেছিল। যে লোকটা এসেছিল ও ঘন্টাখানেক আগে মারা গেছে, তাই ফিজিওথেরাপিস্ট দাদা আজকে আসতে পারবে না। এরা ভাবে, ধুর আবার কি বকছে, নিশ্চয়ই মনে মনে স্টোরি ইয়ে করছে। ঠিক আছে, তো যাই হোক, খানিকক্ষণ বাদে ওই কথাগুলো বলার উইদিন হাফ এন আওয়ার ফিজিওথেরাপিস্ট ফোন করে এবং বলে যে, ম্যাডাম আজ না আমি যেতে পারবো না, আমাদের খুব ক্লোজ, 2 বাড়ির পরে একজন দাদা না মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হয় একটা ম্যাসিভ শক, মানে এটা তো একটা শকের মতোই না, যে হুম হুম। তুমি ঘরে বসে কি করে জানবে যে ওরকম একটা কিছু হয়েছে। তো যাই হোক, সেদিনে আর জিজ্ঞেস করে না। উনি ওনার ওইসব একটু টুকটাক মিটিয়ে 2-3 দিনের পরে যখন এসছে, জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি কোনোদিন ওই ওনাকে নিয়ে এসেছিলেন? তো উনি কেমন দেখতে ছিলেন? বললে, আমার মতনই হাইট, আর মাথায় একটা প্রকাণ্ড টাক। হুম হুম। শকটা আরো লেগে যায়। আমাদের সবারই তখন শুনে শক লাগছে যে কি ঘটছে এই ব্যাপারটা। হ্যাঁ, ও কি করে জানতে পারে? তার আমার বলা অবধি ওই পুরোহিত বা যাই হোক আর কি, কালী সাধক, এদের কারোর সাথেই কমিউনিকেট করা হয়। এরপরে কমিউনিকেট করা হয় আমরা যাদেরকে চিনতাম, কিন্তু আনফরচুনেটলি তারা বলে এত দূর থেকে আমরা কিছু করতে পারবো না, বা গিয়েও যে খুব একটা করতে পারবো সেটার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা। আমাদের ক্ষমতায় কতটা কুলোবে, মানে তারা বিশাল কিছু নয় আসলে, বুঝতে পেরেছো? মানে হুম হুম। হয় না, স্বপ্ন দেয়া কালী আছে, পুজো করছে। আরেকজন যিনি আমাদের একটু দূর সম্পর্কের রিলেটিভ, তিনি তন্ত্র সাধনা করেছেন এক সময় খুব, হুম। কিন্তু উনি বলেন, আমার এত বয়স হয়ে গেছে, না আমি যেতে পারবো, আর এত দূর থেকে একটু বোধহয় সমস্যা। হ্যাঁ, তারপর? এবার ওই তন্ত্রওয়ালা দাদুই হোক, মানে ওনাকে আমরা দাদু বলতাম, আমাদের সেরকমই সম্পর্ক, ওনারা বলেন, আমরা না ঠিক এখান থেকে তো পারবো না। এবং ওই ওই টাইমে এবার আমার মা আর কি করবে, মা বলে, আমার মা ভীষণ মানে ঠাকুর ভক্ত, আমার বোনও খানিকটা ছিল। এবার মা বলে, এক কাজ কর, তোদের ওই বাড়িতে তো কোনো পুজো টুজোই কেউ নিত্য পুজোও করে না, হ্যাঁ, তোরা একটু ইয়ে কর। অদ্ভুত ব্যাপার, ওর হাজবেন্ডের তো অত সেন্স কাজ করছে না, স্বাভাবিক সেটা, মানে অন্তত আমরা সেরকম ভাবেই ধরছিলাম। ওর মা যে প্রায় বেড রিডেন, ওর বাবা, ওরা কিছুতেই কোনো পুজো, ঘরে যে নিত্য পুজো হয়, মানে সামান্য প্রদীপ জ্বালানো বা ধূপ দেখানো বা প্রত্যেক একটা ঠাকুরের ছবি রেখে বা ইয়ে করে, যে ওরা না কিছুতেই সেটুকুও করতে দেয় না। কি একটা অদ্ভুত ব্যাপার, মানে ওদেরকে বলারও চেষ্টা করে যে মনে হচ্ছে যেন অন্য কিছু ঘটছে, কিন্তু অদ্ভুত ভাবে ওরা না প্রচন্ড বিরোধী হয়ে ওঠে। তাও আমার বোন জোর করে একটা মানে, মানে নট লাইক যে পুজো করার মতো, মোস্ট প্রবাবলি মা দুর্গার একটা ওই কাঁচ বাঁধানো ছবি বা কিছু, যা আমাদেরই ছিল এক সময়, ওটা বোধহয় ও নিয়ে গিয়ে লাগায়। এবং অদ্ভুত ভাবে হুম হুম। যেদিন লাগায় তার 5 দিনের মধ্যে ওটা উপর থেকে পড়ে পড়ে গিয়ে আর কি, মানে দেয়ালে লাগিয়েছিল, মানে এন্ট্রান্সের আশেপাশে কোথাও পড়ে গিয়ে পুরো ভেঙে চুরচুরিয়ে যায়। হুম হুম। ঠিক আছে, প্রথমত হচ্ছে বাড়িতে কেউ পুজো করতে দিতে চাইছে না, এবং ও যদি বা একটা কিছু রাখতে চেয়েছিল, যে মা দুর্গাকে তো আমরা স্ট্রেংথ মনে করি, হ্যাঁ, যে সমস্ত রকম স্ট্রেংথ, হ্যাঁ না, তাই না, কিছুতেই রাখতে দিল না। ভালো কথা, আমরা এগুলো জানালাম ওই আমাদের যতটুকু চেনা পরিচিত মানুষ ছিল। এবার আমার মা তাও এগুলো বিশ্বাস করছে, কিন্তু বাকিরা তো বেসিক্যালি বিশ্বাসও করছে না, বলছে তোদের সব মানে সবার মাথা গন্ডগোল হয়ে গেছে, তোরা সবাই পারপ্লেক্সড হয়ে পড়েছিস, কেউ বিশ্বাস করছে না। মানে আমি এরকম ধরনের কথা বলতে লোকে বলে যে, তোমরা কি করতে সায়েন্স নিয়ে পড়েছো, পুরো এত অবিশ্বাস, এত কুসংস্কার। কিন্তু সামথিং ইজ নট কুসংস্কার, আমি যেটা ফেস করেছি সেটা তো আমি বোঝাতে পারছি না লোককে যে এটা ঘটছে। ভালো কথা, আর কিছু বলার নেই, এভাবেই চলতে থাকে।
এবার হঠাৎ করে যে বললাম, ওর খাওয়া কিন্তু আবার উচ্চে বাড়ছে। হ্যাঁ, আচ্ছা। এত খেয়ে ফেলছে, মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। অথচ তোমার আবার অন্যদিকে আরেকটা সমস্যা যেটা ক্যান্সার পেশেন্টদের হয়, সেটা হচ্ছে যে ক্যান্সারের ওষুধে না ব্লাডের ফ্লো কমিয়ে দেয়। ওই জন্য ব্লাড প্রেশার গায়ে কমে যায়? না, ফ্লুইডিটি যেটা আচ্ছা, বলে ফ্লুইড মানে, এরকম, আচ্ছা। হ্যাঁ Okay, ঠিক আছে, সেটা মানে কমে ঠিক যায়। হয়ে যায় ব্যাপারটা, গাঢ় এক্স্যাক্টলি। হতে থাকে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাঢ় হতে থাকে, গাঢ় তো হতে থাকে। এর মাঝে ধরে নাও মার্চের এন্ড কি এপ্রিলের মাঝামাঝি, মানে পয়লা বৈশাখের মাঝামাঝি আমরাও একবার দেখা করতে যাই। ও না আমাদের সাথে দেখা করে না, কিন্তু আমার চোখে নজর কেড়েছিল। ও না ব্যাক সাইড হয়ে শুয়েছিল, হুম হুম হুম। কোমর বরাবর কালশিটের মতো পড়ে গেছে। আচ্ছা। কোমর, হাত, পুরো না রক্ত জমা, মানে যেন কেউ যেন সে তোমাকে যদি কেউ চেপে ধরে বা মারে। আমার নিজের খুব কালশিটে পড়ে, সো আই আন্ডারস্ট্যান্ড যে কালশিটে কোনটা আর কোনটা বলছে। অথচ দেখো ওকে তো ব্লাড থিনারও দেয়া আছে, ঠিক আছে, হুম হুম। কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে ধরো টি শার্টটা একটা লেভেল অব্দি আছে, যেমন হয় আর কি, তোমরা ছেলে হোক মেয়ে হোক শুলে হয় না যে টি শার্টটা একটু উঠে গেছে অ্যান্ড হোয়াট এভার দ্য ট্রাউজার, অ্যান্ড তার মাঝের যে গ্যাপটা আমি ওইটুকুই দেখতে পাচ্ছি, সেখানে না কালশিটে। ওকে ওকে। ওর তো ওখানে কালশিটে পড়ার কথা নয়, হুম হুম হুম। কোথাও কোনো নরম নেই। আমার না কেমন যেন একটা না হতে থাকে ভেতরে, যে এটা কি করে সম্ভব। আর যদি হয়, যদি ব্লাডই ক্লট হচ্ছে, তাহলে হাত গুলোতে কেন হচ্ছে না? আমার যদি ব্লাডের ফ্লোয়েরই সমস্যা হয়, তাহলে তোমার আরো চারদিকে হবে। আমি বোনকে দেখালাম, দেখ এরকম কেন, বললো জানি না, আমিও দেখছি, হ্যাঁ তাই তো, এরকম কেন। ও অবাক, ঠিক আছে, সত্যি তো এরকম কেন, কালশিটে। এবং আনফরচুনেটলি তারপরে একদিন আবার ডাক্তার দেখাতে যায়, অ্যান্ড নট আনফরচুনেটলি, তখনও ডাক্তার ডোজ বাড়ায়। ওই হাইটটা ওর 6 ফুট লম্বা ছিল, হ্যানা ত্যানা, এবং ওষুধ চেঞ্জ করার 10 দিনের মাথায় সকাল 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 তোমার 11:30 সাড়ে 11টার সময় জাস্ট গান গাইছিল। হঠাৎ বলে আমাকে গিটারটা দে, আমি গান করবো, অ্যান্ড জাস্ট গানের দুকলি গেয়ে সে ডায়েড। 30শে মারা গেল এপ্রিল। পুরো? হ্যাঁ, জাস্ট মারা গেল। বাট তুমি তো বলছিলে ইনিশিয়াল বেসিসে রিকভারও করছিল। এক্স্যাক্টলি, তুমি ভাবো না, তুমি গিটার নিয়ে গান গাইতে চাইছো, তুমি কি অসুস্থ? তুমি খাচ্ছো নর্মালের থেকে বেশি। যখন ও মানে ওর চেহারা ছিল সেই 6 ফুট লম্বা, পুরো ভি শেপ তৈরি করা, এইরকম জিম করা চেহারা, ঠিক আছে, তখন যেরকম খেত, ওর খাওয়া দাওয়া সেই পর্যায়ে চলে গেছিল। এক্স্যাক্টলি, যাকে আমরা ভাবছিলাম যে ইমপ্রুভ হচ্ছে, মেবি নর্মাল লাইফে ফিরে আসতে পারে, সে জাস্ট গান গাইতে গাইতে মরে গেল 29শে এপ্রিল। 30 বললাম, ভুল করলাম, 29শে এপ্রিল সকাল ওই 11টা থেকে 11:30টার মধ্যে মারা গেল। খুবই আনফরচুনেট, কারণ তখন ওর বয়স 29 বছর কয়েক মাস, ঠিক আছে। এক্স্যাক্টলি। আমরা যে যেখানে যা অফিসে ছিলাম, বাড়ি শুদ্ধ আমরা গেলাম। আর তার পরের দিন ওই এরিয়াতে ভোট ছিল। মানে সেই ওখান অব্দি যাওয়াটাও আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। আমার মা এবং বাকি যারা আসানসোলে থাকতেন, তারা গাড়ি করে ডাইরেক্ট কেওড়াতলা এলেন। ওদের একটা বড় ওদের একটি রিলেটিভ ছিল যার সোর্স ছিল, তাই কেওড়াতলাতে আমাদের নর্মাল লাইনে হয়নি, ওই যে কিছু একটা ভিআইপি এন্ট্রি ফেন্ট্রি হয় সেই লাইনে, যাই হোক আর কি, সেটা ওদিকে গেল। এখান অব্দি শুনলে কৌস্তব মনে হবে তাহলে ঘটনাটা এখানেই শেষ, এতে আর ওই 2-1টা র্যান্ডাম কথাবার্তা ছাড়া হন্টের কি এমন আছে অযথা সবাই শুনছে। এইখানে হলো আরেকটা মজা, মজা নয় অ্যাকচুয়ালি, ভয়ানক জিনিস। শ্মশান থেকে ফিরতে ফিরতে সবার রাত হয়েছে সেদিন। সবাই মানে বেঘর, মানে শ্মশানে নিয়ে যেতে যেতেই সন্ধে, এবং সেখান থেকে ফিরতে ফিরতে সবারই প্রায় মাঝরাত। সবাই বেঘরে ঘুমিয়েছে ওই দিন, মন খারাপ, শরীরের এক্সশন, তারপরে লাস্ট কয়েক মাসের তো মানে প্রায় সেই তার অক্টোবর থেকেই তো এই স্ট্রাগলটা চলছে। তো প্রথম 1.5 দিন ওরা কিচ্ছু বোঝেনি, ওরা অঘরে ঘুমিয়েছে। আমার মাও গেছে। শুরু হলো 3 দিনের মাথা থেকে এক অদ্ভুত ঘটনা। আমার মা অব্দি স্পষ্ট দেখেছে যে পর্দার নিচ থেকে, গ্রীষ্মকাল বুঝতেই পারছো, 29 এপ্রিল মানে মেয়ের শুরুটা, হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছে। ও তো খুব লম্বা ছিল, হাফ প্যান্ট, এবং ঘরে ওই কেপরি বা হাফ প্যান্ট পরে থাকতো যখন সুস্থও ছিল। দেখছে লম্বা লম্বা ঠ্যাঙে যেন কে হেঁটে বেড়াচ্ছে ঘরে।
থেকে থেকেই মানে হয় না, তোমার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তুমি তো হঠাৎ করে তাকাবে। হুম। একদম একদম একদম। হ্যাঁ, মানে ওই ঘরের মধ্যে যতটুকু প্যাসেজ, ওটার মধ্যে কে যেন হেঁটে বেড়াচ্ছে থেকে থেকে খানিকক্ষণ পর পর। ওদের ফিল হয় যে ওটা ওই। তো ঠিক আছে, ওটা নিয়ে ওদের অত বদারিশন হয় না। এর মাঝে একটু চোখ লেগে যায়, আমার মায়ের চোখটা লেগে যায়। এমন সময় দেখে মা, বোন মাকে চাপটে, মানে সে কাঁকড়ার মতো চেপে ধরে বলছে আমাকে বাঁচা। ওর হাজবেন্ডের নাম করে বলছে আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, ও আমাকে মেরে ফেলবে, আমাকে আর আমার মাকে মেরে ফেলবে। কি দেখেছিল? একটা লম্বা চেহারা, লং কুর্তা, মেবি পালাজো টাইপের বা কিছু একটা প্যান্ট পরা। হুম হুম। ছোটবেলায় সেই মেয়েদের বা এখনো পুতুলদের সেই চাইনিজ চুল কাটা থাকে না, যে ওই কপালের সামনেটাতে একদম সেই হ্যাঁ সমান হ্যাঁ করে হ্যাঁ কেটে হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম চুল কাটা, সামনের দিকটা সাইড দিয়ে এরকম ভাবে আর কি। ওই মানে যেমন ওই যেমন ছোটদের বা পুতুলদের যেভাবে চুল থাকে, বা বুঝতে পারছি বাচ্চা বুঝতে মেয়েদের পারছি। যেভাবে চুল, ওরকম নিয়ে চোখে টানা টানা কাজল, এবং মুখে একটা সেই মানে কৃপি হাসি নিয়ে এরকম ভাবে তাকিয়ে আছে হিংস্র চোখ দিয়ে। মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে অনেকে ওরকম টাইপের চুল কেটে থাকেন আমি যা দেখেছি, বা পাহাড়ি এলাকাতে। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক আর কি, হ্যাঁ। ওরকম ওখানে কাটে। এরকম একটা লম্বা, কিন্তু সে ফর্সা নয় অবভিয়াসলি, হুম। কালচেই তার মনে হয়েছে একটা মানে ওরকম লং কুর্তা এরকম ভাবে তাকিয়ে ওর দিকে যেন হাসছে, মানে কিরে, মানে কোনো কথা নেই কিন্তু। হুম আর মানে ও তখন চিৎকার করছে, ওর মানে ও তখন ফিল করছে যে ওর হাজবেন্ড আর নেই। হ্যাঁ, ও হুম হুম। বলছে যে আমাকে তুই বাঁচা এর থেকে, আমাকে আর আমার মাকে তো মেরে ফেলবি। মানে আমার বোন বলে, মানে ধরো তুমি ঘুমোচ্ছ, তোমার হাঁটুরও কাছে চলে এসছে ওই ফিগারটা। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এবং ওটা স্পষ্ট, মানে ওটা কোনো শ্যাডো নয়, ওটা কোনো ছায়া নয়, কিন্তু আমি তো বলছি পুরো ডেসক্রিপশনটা এরকম, যে লং ব্লু কি গ্রিন টাইপের, মানে ওরকম কাইন্ড অফ গ্লসি একটা কুর্তা, ওরকম ভাবে চুল কাটা, চোখে এরকম মানে ডিপ ইয়েতে কাজল, ঠিক আছে, এবং একটা কৃপি হাসি এবং চোখে হিংস্রতা। এটা দেখে তো মোটামুটি হয়ে গেছে, মাও জেগে ওঠে। যাই হোক, মাও বুঝতে পারে কিছু একটা হলো। অত তো বুঝতে পারিনি, মা তো ঘুমিয়ে গেছিল। তো যাই হোক, ওখানে কোনো রকমে ওরা শ্রাদ্ধের দিন অব্দি কোনো রকমে থাকে। এর মাঝে আমার সাথে আরেকটা ছোট্ট ঘটনা ঘটে। আমার বোন, ওর বিয়ে বা জন্মদিন হোয়াট এভার, আমি ঠিক জানি না, তোমাদের ছেলেদের একটা খুব দামি পারফিউম হয় না ডেভিডফের, হুম 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 প্রায় বোধহয় অনেক দাম বোধহয়, হ্যাঁ, হুম ওইটা গিফট করেছিল, এবং ওটা ওর খুব ফেভারিট ছিল। তো যেদিন আমরা, মানে যেদিন আর কি, যেদিন মারা যায়, যেদিন ওখানে যাই, ওই শ্মশানে বেরোনোর আগে বোন আমাকে দিয়ে বলে যে তুই এটা নিয়ে চলে যা, আমি অফিস জয়েন করে তোর থেকে নিয়ে নেব। এটা তো ওর খুব প্রিয় ছিল, আর এখানে দেখছিস তো কেমন সব লোকজন, কেউ একটা নিয়ে নেবে, আর সেটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারবো না। হুম আমি হুম। নিয়ে চলে আসি, ভালো কথা। ওখানে তো আমি মানে, ও আমার কাছে ভাইয়ের মতো ছিল, আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি বলি দেখ, ওর শ্রাদ্ধ বা ঘাটে আমার পক্ষে যাওয়া সম্ভব না, এটা আমি মানে জাস্ট করতে পারবো না। ঠিক আছে, ভালো কথা। মোস্ট প্রবাবলি ওটা ঘাটের দিন সন্ধেবেলা ছিল। আচ্ছা। আমি আমার মানে বাড়ি আর কি তিনতলা, আহ আর কি, তো সেখানে আমি গ্রাউন্ড ফ্লোরেই রান্নাঘর। আমি না রান্নাঘরে কিছু একটা করছিলাম, আমি ভুলে গেছি অবভিয়াসলি এত বছর। হঠাৎ করে যেন একটা দমকা ঝোড়ো হাওয়া যেন ওই বাড়িটাই ঘিরছে, আমি রান্নাঘর থেকে ফিল করছি, এবং মনে হচ্ছে যেন আমাদের ওই বাড়িটাই ঘিরছে, এবং পারফিউমের গন্ধ একদিকে, অন্যদিকে দোতলাতে ওই একটা ওই আমাদের যেরকম হয় আর কি, আগে লোকের বাড়িতে রাখতো, এখন তো সফিস্টিকেটেড, ওই সেই দেয়ালে তাক থাকে না, হুম যে হুম। দেয়ালে একটা তাক আছে, সেখানে আমরা পৃথিবীর সব জিনিস চাপিয়ে রেখে দিই, যা কিছু রেগুলার লাগে না। সেখানে আমার বোনের গয়নার ব্যাগ ছিল, মানে যখন আস্তে আস্তে ওদিকে ও খুব অসুস্থ হয়ে যায়, মনে হয় যে ব্যাংকে যদি মর্টগেজ রাখতে হয় বা কিছু, হুম। তাহলে তো আসানসোলেই তো আমাদের সব কানেকশন, ওখানে দিতে হবে। আমাকে বলে তুই এগুলো নিয়ে আসানসোল চলে যাস, আমি তো দিতে পারবো না। এবার আমি বা ট্রেনে অতগুলো বক্স কি করে নিয়ে যাবো, তাই আমি বক্স গুলোকে, মেজরিটি অফ দা বক্স কে রেখে দিয়ে আমি শুধু গয়নাগুলোকে অন্য কিছু বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাই। ঠিক আছে,
উপরে যেন একটা ধপ করে পড়ে। তুমি ভাবো উপরে প্রচুর জিনিস আছে, আমার অজস্র বই আছে, আমাদের আরো কত জিনিস আছে, কিচ্ছু পড়ে না। দোতলায় গিয়ে দেখি, ও যখন পারফিউমের গন্ধটা পাচ্ছি, আমি শুধু ওকে বলি এরকম ভাবে যে ভাই, ও, আমি আমার বোনের নামটা করে বলি যে ও অফিসে জয়েন করলেই আমি দিয়ে দেব, আমি তোর এটা নিইনি, আমি ওটা নেব না, আমি ওটা ইউজও করছি না, দেখ আমি এখনো ইউজ করিনি, আর ওটা কেউ ইউজ করবে না, আমি ওকে ফেরত দিয়ে দেব, হুম। আমি ওকে ফেরত দিয়ে দেব, ও অফিসে জয়েন করলেই আমি দিয়ে দেব, ওটা আমি কেন নেব? হ্যাঁ, ওটা অন্য কেউ ইউজ করছে না, কেউ করবে না। তুমি ভাবতে পারবে না, গন্ধ থেকে শুরু করে ওই ঝোড়ো হাওয়া সব থেমে গেল। ঠিক আছে, এর মধ্যে তো উপরে ঝপ করে আওয়াজটা পেয়েছি, গিয়ে দেখলাম কৌস্তব কিচ্ছু আর পড়েনি। মানে ধরো যদি ঝোড়ো হাওয়া দিয়েছে, এমনি নর্মাল ফ্যান্সি ফুলদানি পড়ে যেতে পারতো, আরো কত কিছুই তো পড়তে পারতো। পড়েছে কি বলতো, যেখানটাতে হাওয়া পৌঁছায় না অব্দি, ওই ব্যাগটা যেটার মধ্যে গয়নার সব বক্স গুলো ছিল। আর আচ্ছা কিছু আচ্ছা পড়েনি আচ্ছা। কিন্তু। হলো ভালো কথা। এর পরের দিন হয় শ্রাদ্ধ বা নিয়ম ভঙ্গ হবে, এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না ওটা কোন দিন ছিল, হয় শ্রাদ্ধ বা শ্রাদ্ধের পরের দিন। খুব মনও খারাপ করছে আমার, আবার ওই রকম হাওয়া। বুঝতেই পারছো ওটা মে মাসের কি হবে আর কি, কোনো একটা দিন, কারণ ওই টেনেরিতে চলছে। আমি শুয়েছি, খুব মানে একটা অদ্ভুত ছটফটানি চলছে। আমার মাথার কাছে জানলা ছিল, হঠাৎ আচ্ছা। করে জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া এলো। এবং আমি, আমার চুলের লেন্থও ছোট, এবং আমি জেনারেলি চুল কখনোই বেঁধে শুই না, মানে আমি শুতে পারি না। হুম হুম। তোমার মাথার মধ্যে যদি হঠাৎ করে কেউ দুটো তিনটে আঙুল একসাথে পেছন থেকে চালিয়ে দেয়, মানে অনেক সময় হয় না, তুমি খুব অস্থির লাগছে, বাড়ির লোকেরা তোমাকে শান্ত করার জন্য এরকম ভাবে চালিয়ে দেয় না অনেক সময়, যে শান্ত হও। হুম, ঠিক যেন ওরকম ভাবে একটা হাওয়া এলো, কিন্তু যেন আমার চুলকে বিভিন্ন ভাবে বাইফার্কেট করে এরকম ভাবে হাতটা এভাবে চলে গেল। আমি না আর চোখ খোলার চেষ্টা করিনি, আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। এবং এরপরে আর কোনোদিন আমাদেরকে ওর তরফ থেকে অন্তত কিছু ফেস করতে হয়নি এখনো অব্দি। এবং তারপরে ওই আমাদের, এবার আমি ঘটনাগুলো, ছোট ছোট জিনিসগুলো লিঙ্ক করি যতটা আমরা জানতে পেরেছিলাম। যদিও তারপরেও ওদের বাড়ির লোকরা, মানে ছেলের বাড়ির লোকরা এই কথাগুলোকে পাত্তা দেয়নি। এবার আমি বলি আর কি, রিভিল করার চেষ্টা করি, মানে যতটুকু আমরা বুঝেছিলাম। যে দিন রাতে বোন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছিল, এবং আমি ওকে বললাম যে, আমি বলেছিলাম আমার কেন জানি না মনে হচ্ছে এটা কোনো সাধারণ জিনিস নয়, সামথিং সুপার ন্যাচারাল, এবং এটা হয়তো কোনো পিশাচ। আমি কেন বলেছিলাম কৌস্তব আমি আজও জানি না। তারপর দিন সকালে তো আমি তো বললাম বাসে চাপা পড়তে যাচ্ছিলাম, জিমে আমার পায়ে ওরকম ওয়েট পড়ে গেল, প্রচন্ড চোট পেলাম। ঠিক আছে, এবং পিশাচ বলেই আমাদের ওই যতটুকু কানেকশন ছিল আসানসোলের দিকের, হুম হুম। তারা ওদিক থেকে জানায় যে এত দূর থেকে তো পারবোই না, হয়তো ওখানে গিয়েও আমরা পারবো না, যা শুনছি এবং বুঝছি ও বড্ড পাওয়ারফুল, আমাদের ক্ষমতার বাইরে, এবং এখন এত দেরি হয়ে গেছে, আমরা আর কিছুই করতে পারবো না। ওকে ওকে। ঠিক আছে, হুম। আচ্ছা। এরপর ওখানে খবর নি, তখন ততদিনে তার আমাদের বলতে গেলে আমাদের, এবং ওনারা ইনস্ট্রাক্ট করেন ও বাড়িতে তোমরা যা যা দিয়েছিলে, পারলে কোনো কিছুই না নিয়ে, পারলে এক কাপড়ে ওই ঘর ছেড়ে বেরিয়ে এসো, তা না হলে কিন্তু ও শেষ করে দেবে। ঠিক আছে, হুম হুম। তো কথাটা ওর ছেলের বাবা মাকেও জানানো হয়, তারা তো পাত্তা দেয় না। তো আমার মা বোনকে নিয়ে বেরিয়ে আসে, এবং প্র্যাকটিক্যালি বিয়েতে যা যা দেয়া হয়েছিল, হ্যাঁ, আমার বোন এবং মা বলে না থাক, আর এগুলো নিয়ে কাজ নেই, কারণ তাহলে ও ছাড়বে না আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো একরকম ওনাদের কথা। সেকেন্ড হচ্ছে, মানে ওখানে তারপর খোঁজ নিয়ে দুটো ইনফরমেশন পাওয়া যায়। একটা ইনফরমেশন হচ্ছে যে ওই যে কমপ্লেক্সটা তৈরি হয়েছিল, অ্যাজ ইউজুয়াল ওটা কোনো কবরস্থান টাইপের জায়গার উপর তৈরি হয়েছিল, এবং সেখানে
ওই একমাত্র ওই পার্টিকুলার বিল্ডিংটাতেই সবার বাড়িতে একের পর এক মিসঅ্যাপ করতে থাকে, অন্যরা এফেক্টেড না। আর ওই বিল্ডিং তৈরির সময় বা একদম ইনিশিয়াল ডেজে ওখানে আরেকটি ছেলেও সুইসাইড করেছিল। আচ্ছা, হলো। আচ্ছা, এরপরে যেটা একজন আর কি আমাদেরকে বলেছিলেন বা মোটামুটি ডট মেলানোর চেষ্টা করেছিলেন একদম 2014 শুরুর দিক থেকে, বিয়ের ডেট ঠিক বা ওদের ঘরে যে বলেছিল, আসলে যাকে বোন দেখেছিল সেটা একটা লেডি ফিগার, তো ও হয়তো কোনোভাবে এক হচ্ছে ও ওই ঘরে পজেশন নিয়ে থাকতে চেয়েছিল, ওখানে ও কাউকে থাকতে দিতে চায়নি, যে কারণে ওই বিল্ডিং এ সবার সমস্যা হয়েছিল। দ্বিতীয়ত মেবি মানে ওর হয়তো আমার বোনের বরকেও খুব পছন্দ হয়েছিল, ভূতের আর কি, যে কারণে ও মানে কিছুতেই চায়নি যে বিয়েটা হোক। বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল। বাধা দেওয়ার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইভেন বিয়ের আগের দিন তার মাও অসুস্থ হয়, টেরিফিক। ঠিক আছে, ঘটনাগুলো আমরা তারপরে খুব একটা খবর রাখিনি, কিন্তু খুব আনফরচুনেট ব্যাপার, যেহেতু ওরা আমাদের কথাগুলোকে আর পাত্তা দেয়নি, ওদের বাড়ির লোকরা ওই বছরেরই শেষে মানে 2016 31 ডিসেম্বর ছেলের মাও মারা যায়। ঠিক আছে, আমরা যাই হোক, আমরা ঘর অব্দি না পৌঁছালেও শ্মশান অব্দি যাই, এবং তারপরে ওর বাবা আর ওখানে থাকতে চায়নি। ওই বাড়ি উনি ওদেরই কোনো ক্লোজ রিলেটিভকে দিয়ে দেয়, মোস্ট প্রবাবলি সেল নয়, গিফট। মানে আমার তো আর কেউ নেই, ঠিক আছে, উনি ওদের বাড়িতে গিয়ে থাকা শুরু করেন, দিয়ে দেয়। এবং সবচেয়ে প্যাথেটিক ঘটনা কি জানো, যখন ওই মানে আমার বোনের হাজবেন্ড মারা যায়, তখন কিন্তু ওই দাদার একটি সন্তান ছিল। ঠিক আছে, আমার বোনের বর মারা যাওয়ার পর তার দ্বিতীয় সন্তান জন্মায়। সে সুস্থই জন্মেছিল, এখন তো এসব অ্যানোমালি টেস্টও হয়ে যায় 5 মাসের মাথায়, ঠিক আছে, বা জন্মানোর পরও তার সব কিছু চেক হয়েছিল, ঠিক ছিল। এই বাড়ি গিফট করা পরে 6 মাসও যায়নি, তার ছেলেরও এইরকমই ব্রেনেরই কিছু একটা ধরা পড়ে এবং সে সার্ভাইভ করে। Are you serious? ইয়েস। সেইখানের পর সবার বিশ্বাস জন্মায় না ওই বাড়িতে গিয়ে কারোর থাকা বা ওই বাড়ির ওনারশিপ আর কেউ নিতে চায়নি। এখন আর আমরা সত্যিই জানি না, হ্যাঁ, কারণ অনেক চেষ্টার পরে আমার পুনরুজ্জীবন অন্যভাবে শুরু হয়েছে, যে কারণে আমি ডাইরেক্ট কারোর নাম এখানে ইউজ করলাম না। ঠিক আছে, তাদেরও বিয়ে হয়েছে এত বছরের ইয়েতে আর কি, তার অনেক সময় পরে অন্যভাবে কিন্তু ওই বাড়ি কেউ বিয়ে করতে পারে, এবং ওই বাড়ির ওনারশিপ যদি কেউ নেয়ার কথা ভেবেওছে, তার বাড়িতে মিসঅ্যাপ করে, মানে ওই বাড়িতে গিয়ে কেউ মানে ওই ফ্যামিলির ওই গোষ্ঠীর মানে সোজা কথা ওই গোষ্ঠীর অন্তত আর কেউ ওটাকে নেয়ার কথা বা থাকার কথা কেউ কোনোদিন ভাবে। কারণ যতটুকু বোঝা গেছে হয়তো কোনো সময় কিছু ছিল, এরা তো অমর টাইপের হয় হয়তো, কারণ এরা তো কোনো তৃপ্তি হয় না, ও বোধহয় ওখানেই কনফাইন্ড, ওখানে না গেলেও বেরিয়ে এসে কিছু হয়তো করে না, কিন্তু ওখানে যদি তুমি যাও মানে ওটা ওর এরিয়া, ঠিক আছে, ওখানটাতে যদি তুমি ঢুকবার চেষ্টা করো তাহলে ও তোমাকে শেষ করবে। তুমি ওটাকে ছেড়ে দাও, ও তোমাকে কিচ্ছু করবে না, মানে করতে পারবে না হয়তো। এটা আমাদের কনক্লুশন। এই ছিল ঘটনা শুরু থেকে শেষ। হ্যাঁ, আমাদের মানে খুব মানে যে ছেলেটির সাথে ঘটলো সে তো আমার বোনের সাথে রিলেটেড, তা না হলেও যদি রিলেটেড নাও হতো, এইরকম প্যাথেটিক মানে 29 বছর কয়েক মাস বয়সে এভাবে মৃত্যু সত্যিই নয়। মানে ওর ওই মৃত্যুর পর থেকে আজও আমার মনে হয় যখনই শুনি কেউ মারা গেছে, আমি জিজ্ঞেস করি কত বয়স, মানে ওর ওটার পর না আমার আর কোনো ফিল হয় না। বুঝতে পারছি। তো এই হচ্ছে মানে টোটাল মানে এক্সপিরিয়েন্সটা এরকম আর কি। আমি বলবো না যে ওই বোন ওই একদিনই ওরকম দেখেছে আর ওই শ্যাডোই যেটা ডাইনিং থেকে যেত বা এরকম, কিন্তু বাকি জিনিসগুলো যে ফিলটা, হ্যাঁ সেই ফিলটা ওই টাইমে বুঝতে পারছো তো, অসুস্থ তার সাথে তুমি এগুলো শুনছো দেখছো, মানে দেখছো কি দেখছো না, কিন্তু পুরো ব্যাপারটা যেন মানে বোঝা গেল যেন আমাদের কিছুই আর আমাদের কন্ট্রোলে নেই। ক্যান্সার আমাদের কন্ট্রোলে নেই, সেটা সত্যি কথা, কিন্তু আজও আমাদের বারে বারে মনে হয়
হয়তো ওইখানে গিয়ে যদি না যেত ওরা, তাহলে হয়তো এত বড় দুর্যোগ জীবনে নেমে আসতো না। কারণ একটা জিম করা 6 ফুট লম্বা, মানে জিম মানুষের তাগড়াই জিম আর কি, মানে তার বুঝলো, তোমরা তো ছেলেরা বোঝো যে কতটা পরিশ্রম করলে ব্যাক সাইড থেকে পুরো ভি শেপ তৈরি হওয়া সম্ভব। সেই মানুষের এরকম ভাবে আর কি সবটা যেন সব শেষ, জাস্ট সব শেষ। ডিউরেশনটা কতটুকু, মানে শেষ হওয়াটা বড় কম সময়, এই হচ্ছে ব্যাপার। মানে সাংঘাতিক একটা ঘটনা শুনলাম, মানে কি বলবো, মানে আমার ঘটনা। কিছু বলার নেই বেসিক্যালি এটা শোনার পর, অনেস্টলি বলছি। হ্যাঁ মানে জিনিসটা না প্যাথেটিক অনেক বেশি। এর থেকে যদি ধরো সেই আমরা ছোটবেলার গল্পের বইয়ে যেরকম পড়তাম, মুলোর মতো কান, হুম। কি সব পড়তাম না, মুলোর মতো দাঁত ফুলোর মতো কান, হ্যাঁ, এসে যদি বোধহয় ভয় দেখাতো, তাহলে বোধহয় একরকম ভাবে ডিল করা যেত। কিন্তু এইভাবে নিজের মানে সবচেয়ে রিয়েলিটি হিট হার্ড, এক্স্যাক্টলি। মানে অ্যাকচুয়াল লাইফে আমি এত কিছু দেখেছি, শুনেছি, ফিল করেছি না, বা তোমাদের থেকেও শুনি ব্যাপারটা বা ব্যাপারগুলো। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ফিল্মে বলো, স্টোরিতে বলো, যে ব্যাপারগুলো ঘটে তার থেকে রিয়েল লাইফ আরো বেশি ডেঞ্জারাস। এখানে যেগুলো ঘটে সেগুলো মানে সেগুলোকে তুমি রিরাইট করতে পারবে না বা কিছু। সেই মানে ফিল্মে যেটা দেখায় সেটা হয়তো মানে একরকম দেখায়, সেটা হয়তো স্টোরি, কিন্তু আমার মনে হয় কোনো না কোনো অংশ থেকে হয়তো বাস্তব থেকেই তো স্টোরি গুলোর ইন্সপিরেশনও হয়। কিন্তু যতক্ষণ না, এবং ওই তো বললাম আমরা সবাই ছোট থেকে খুব বিজ্ঞান পড়ি, কি যেন বিজ্ঞান মঞ্চ করে বেড়াই, হ্যাঁ, আমরা সবকিছুকেই বলে দিই যে দূর এসব কিছু হয় না। আমরা প্র্যাকটিক্যালি আজকের জেনারেশনে বা চিরকালই ভগবানকে কিছু মানুষ বিশ্বাস করতো, মানে আমার মাদের ইয়েতে আমরা যতক্ষণ না বিপদে পড়েছি ততক্ষণ অব্দি ভগবানের প্রতি হয়তো আমাদের ডেডিকেশন জন্মায়নি, ঠিক আছে। কিন্তু আমরা ভূতকে তো সবসময় ভেবেছি, মানে আমিও যদি এই কথাগুলো যখনই বলি, তার মানে আমার সামনে যদি 5 জন থাকে, তাহলে 5 জনের মধ্যে একজনের মনে তাও একটা দাগ কাটতে পারে যে হ্যাঁ এরকম হলেও হতে পারে। বাকি 4 জনের তো মনে হবে ধে বাজে বকছে, এরকম আবার হয় নাকি, তুমি এগুলো একটা সব ওদের। কলেজে মানে তুমি কম্পিউটার সায়েন্সের প্রফেসর, হ্যাঁ, ওরা তোমার থেকে আসছে। এক্স্যাক্টলি, মানে এটা ফেস করা, এটা ফেস করা, এটা তো মানে হ্যাঁ ওর থ্রু দিয়ে ফেস করা। আর পরে কখনো বলবো, ছোট্ট ছোট্ট বিভিন্ন জায়গায় গিয়ে আমার খুব পাহাড়ে টাহাড়ে ঘুরে বেড়ানোর শখ, হ্যাঁ। আর পাহাড়ে গিয়ে আমি আবার হোমস্টে গুলোতে থাকতে খুব পছন্দ করি। মানে বুঝতে বড় পারছি। হোটেলের থেকে হোমস্টের প্রতি একটু ভালোবাসা বেশি। মানে যেহেতু বেশ একটা সান্নাটা ব্যাপারটা ফিল করা যায়, হুম, সামটাইমস সেই ফিল গুলো শুধু সান্নাটা থাকে না, ঠিক আছে। বুঝতে পারছি। যাই হোক, পুরো ঘটনাটা তো আমি শুনলাম, বাট এই ঘটনার একটা আফটার এফেক্ট রয়েছে, যার জন্য তুমি বলো বা তোমার পরিচিত অনেকে বলো যারা সাফার করেছে। মানে এখানে তো একটা মৃত্যু ঘটেইছে, কিন্তু আরো অনেকগুলো মানুষ কোল্যাটারাল ড্যামেজের শিকার হয়েছে। এই ব্যাপারটা কি কি হয়েছিল? হ্যাঁ, এবার এই কোল্যাটারাল ড্যামেজ যেটা, সেটা না মানে একদিন বা 1-2 দিন বা শুধু ওর কাজের টাইমটুকু সেইটুকু টাইমে চলেছিল সেরকম ব্যাপারটা হয়নি। মানে নর্মালি তো যেটা বললাম বাড়িতে ঘটনা, যেটা আমার বোন আর মায়ের সাথে ঘটেছিল, সেটা না হয় ওর কাজের দিন অবধি, বা আমি একটা যে ফিল করেছিলাম ওর অ্যাপিয়ারেন্স, আর ওরা ওই খারাপ এন্টিটিটা এবং ওর হাজবেন্ডের দুটোই ওরা ফিল করেছিল ওখানে, এটা তো একদিকে ছিল। এবার ড্যামেজ বলতে আমার বোনের এক কালিগ, আমি অবভিয়াসলি তার অরিজিনাল নাম নিচ্ছি না, তার নাম অনু, হ্যাঁ। এবার অনু খুব ক্লোজ কালিগ এবং ওর হাজবেন্ডের একটু দূর সম্পর্কের রিলেটিভও ছিল। তো যেহেতু আমরা কেওড়াতলা শ্মশানে গেছিলাম, এবং ওই আম, আমি খুব বেশি জানি না, কিন্তু আহ, সেদিন যেটা দেখেছিলাম ওই ভিআইপি এন্ট্রির দিকে থাকলে যেখানে চুল্লিটা, তার সামনে একটা কাঁচের ঘর টাইপের আছে, যেটা মানে লোকজন বসে ওখানে ওয়েট করতে পারে যতক্ষণ না পুরো মানে বডিটা আর কি দাহ শেষ হচ্ছে। এবার ওখানে বোন তখন যে কোম্পানিতে কাজ করতো, সবাই এরকম শুনে আর কি তার কালিগদের এক দলই গেছিল, তার মধ্যে ওই মেয়েটিও ছিল। এবার ওই মেয়েটির কথা বলি, ওই মেয়েটির হচ্ছে মানে এখনকার দিনে তো
মানে মেজরিটি আমরা ছোট চুল রাখি যারা ওয়ার্কিং আর কি, কিছু মানুষ লং হেয়ার রাখে। ওর ওই বেশ লং হেয়ার, মানে প্রায় হাঁটু অব্দি হয়তো চুল লম্বা, এবং সেটা প্রায় অলমোস্ট খোলাই থাকতো, অলমোস্ট খোলা, ঠিক আছে। এবং সেই রকমই আমাদের কলকাতা, সেই রকমই একটি ইউনিভার্সিটি থেকে লিটারেচার নিয়ে পড়া, যেখানে এই সব জায়গাতে চুল খোলা রাখবো না বা কিছু এইরকম কোনো ধ্যান ধারণায় তারা, মানে ধ্যান ধারণা তাদের মাথাতে আসেই না, ঠিক আছে। বিশ্বাস করো। ওখানে এক্স্যাক্টলি, মানে যতক্ষণ না কোনো মানুষের সাথে ঘটে ততক্ষণ সে বিশ্বাসই করে না যে এগুলো ঘটতে পারে। এবার ওরা আর কি সেই সকাল 11টা 11:30টার সময় ঘটনাটা ঘটেছে, তারপর তো এরকমই চলেছে। ওরা ওই বাইরের দোকান থেকে কিছু ওই যে আমাদের যেরকম স্লাইস কেক গুলো হয় না, ওই ব্রিটানিয়ার ওই সব কিছু কেক, বিস্কিট, ফ্রুটি, জল এইসব নিয়ে আসে, যে বোনকে খাওয়ানোর খুব চেষ্টা করে, আর নিজেরাও আর কি খায়, কারণ ওটা তো অনেক রাত, তখন রাত 11:30 12:30 বাজে কি তারও বেশি ওরকম। এবার ওখানে খায়, ঠিক আছে, খেতে গেলে স্বাভাবিকভাবে গুঁড়ো পড়ে, পড়েছে পড়েছে, ওই চত্বরে নোংরা করা হয়তো উচিত না, হয়েছে। এবার তার 2-3 দিন পর থেকে শুরু হয় এক অদ্ভুত ঘটনা, সেটা অনুর সাথে। কি ঘটনা? সেটা হচ্ছে, ধরো ও অফিসে বসে কাজ করছে বা ঘরে বসে কাজ করছে, হঠাৎ করে ঘাড়ের কাছে যেন কেউ, মানে নিঃশ্বাস নয় কিন্তু, নিঃশ্বাস পেলে তো লোকে চমকাতো, ওর ক্ষেত্রে যেটা হতে থাকে অ্যাজ ইট যেন কেউ সুড়সুড়ি দিচ্ছে, ঠিক আছে। কখনো আচ্ছা। ফিল করছে ও এমনি বসে আছে, হ্যাঁ, কখনো ফিল করছে ওর হাতের থেকে এরকম ভাবে কিছু যেন একটা সুড়সুড়ি দিয়ে আস্তে 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 ঘাড়ের কাছে উঠছে। ও প্রথম দিকে ভেবেছে যেরকম সবাই ভাবি পিঁপড়ে, পোকা, এরকম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে শুরু হলো, যখনই কিছু খেতে চায়, সেটা মানে অফিসে হোক বাড়িতে হোক, খানিকটা খাবার নিচে পড়ে যাবেই, যখনই খেতে যায় হ্যাঁ, মানে যখনই খেতে যায় তখনই একটু করে খাবার নিচে পড়ে যায়। হ্যাঁ, এবার বলতে পারো এটা তো অনেকের এমনি হ্যাবিট, কিন্তু না, ওর তো এরকম হ্যাবিট ছিল না। যথেষ্ট স্মার্ট একটা মেয়ে, বললামই তো, মানে একটি রেপুটেড ইউনিভার্সিটি থেকে, মানে সেই রকম লেভেলের লিটারেচার নিয়ে পড়া, সেরকম লেভেলের মেয়ে, তাদের তো এরকম আনস্মার্ট হওয়ার কথা না যে খেতে গেলেই খাবার পড়ে যাবে। কোনো খাবারই ও পুরো খেতে পারে না, এবং যত সময় যেতে থাকে যেন জিনিসটা বাড়ে। আর ওই আবার যদি ধরো ওর হচ্ছিল, ধরো আজ ধরো তুমি প্রত্যেকদিন, ওদের তো নাইট শিফটে মেনলি ছিল, ওরা ধরো প্রত্যেকদিন রাত 11:30টার সময় ধরো ব্রেক নিত, ঠিক আছে। ধরো 11:30 বেজে গেছে, যদি ব্রেকটা না নিয়েছে, তাহলে ওই যে সুড়সুড়ি, ঘাড়ের কাছে ফু, এগুলো যেন হতো। এবার তুমি ভাবো তো, কর্পোরেট অফিসের এসি রুমে সুড়সুড়ি না হয় মানলাম, যে কর্পোরেট অফিস গুলো কি পোকা থাকবে না, পিঁপড়ে থাকবে না, থাকতে পারে, ঘাড়ের কাছে এসে ফুটা কে দেবে প্রতিদিন যদি খাওয়ার টাইম স্কিপ হয়ে যায়? এক্স্যাক্টলি। এটা তো মানে খুব অ্যাবনর্মাল একটা ব্যাপার। সেইটা এবার মানে তাও আর কি, কে হচ্ছে আর কিছু হচ্ছে, মানে এটা ঘটতে থাকে। এরপরে শুরু হয় ওর যেটা, যে ওরা সকালবেলা, মানে লোকে নর্মালি, মানে নর্মাল মানুষ কি ভাবে, যেটা অন্ধকার, মানে খুব লজিক্যাল মানুষরা আমাকে অনেক সময় বলেছে যে মানুষ, মানে সেভাবে এরকম এনটিটি বলে কিছু এক্সিস্টই করে না এই পৃথিবীতে। হুম আমরা আসলে অন্ধকারকে ভয় পাই। আমরা অন্ধকারকে ভয় পাই কারণ আমরা কিছু স্পষ্ট দেখতে পাই না, ওটাই আমাদের মনে ভয়ের সঞ্চার করে। আমি মনে মনে বলেছি, হ্যাঁ ঠিক ঠিক, যেদিন কিছু হবে সেদিন বুঝতে পারবে। ঠিক আছে, ভালো কথা হলো। এবার ওর ঘরে গিয়ে যে ঘুমোচ্ছে, তার মধ্যেও মনে হচ্ছে যেন ওর গায়ের মধ্যে কিছু চলছে। ঘুম ভাঙছে, কোথাও কিচ্ছু, নাথিং, মানে ও কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিন্তু ওকে সারাক্ষণই যেন কেউ, মানে এমন নয় যে আছড়ে কাছড়ে দিচ্ছে, ওকে কোনো ইনজিওর করছে না, কিন্তু কিন্তু ওকে একটা অদ্ভুত ভাবে ডিস্টার্ব করছে। এবং ওইটাতে ওর একটা এমন একটা ইয়ে হতে থাকে, ও এইটা নিয়ে সারাক্ষণ বলতো, "এই জানিস তো আমার সারাক্ষণ এরকম হচ্ছে, আবার ফুটা এলো।" এবং ওইটার ব্যাপারে কাইন্ড অফ ওর এমন একটা অবসেশন হলো, ওর বহু বছরের একটা স্টেবল রিলেশনশিপ ছিল, বহু বছরের, মানে কেউ ইমাজিনও করেনি যে সেখানে ব্রেকআপ হতে পারে, সেই সম্পর্ক অব্দি ওর কেটে যায়।
এই দূর অব্দি হয়। প্রায় সবাই- 7 বছরের সম্পর্ক ভেঙে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে সেই স্কুল লাইফের সম্পর্ক, স্কুল লাইফ, কলেজ, ইউনিভার্সিটি সব পেরিয়েছে, সেই সম্পর্ক অব্দি ভেঙে যায়। ও এই ব্যাপারটা নিয়ে এমন মানে ও বিরক্ত হয়ে যায়, মানে ছেলেটি সামা ওর উপরে হঠাৎ করে বিরক্ত হওয়া শুরু করে, ঠিক আছে। এবং মেয়েটিও ওর উপরে, ছেলেটি একটু ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত ছিল এবং হয়তো আজও আছে, ঠিক আছে, ওই হুম। মুভি মেকিং অ্যান্ড অল, সেটা তো খুব স্ট্রাগলিং লাইন, ঠিক আছে। ও যেখানে ফুল সাপোর্টে ছিল, হঠাৎ করে মেয়েটিও ওর উপরে খেপে যায়, মানে দূর, তোর দ্বারা কোনোদিনই কিছু হবে না। অথচ এরকম ব্যাপারগুলো কিন্তু ওদের মধ্যে ছিল না, ঠিক আছে। মানে ছেলেটা ওটা করবে এবং মেয়েটি চাকরি করে ওকে সাপোর্ট করবে, ছেলেটি যতদিন না পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে, তারপরে ওরা ফার্দার কথা ভাববে, এইরকমই কিন্তু ওদের প্ল্যানিং ছিল, মানে ইউনিভার্সিটি ছাড়ার সময় থেকে। এরকমই চলতে থাকে। এরপরে যথারীতি খুব মনমরা হেনা তেনা এইরকম চলতে চলতে এই ঘটনাটা শুরু হয়েছিল তো বললামই 29শে এপ্রিল রাতে শুরু যা। এবার ওটা তো 2016-র 29শে এপ্রিল, হ্যাঁ 2016-রই। তোমার যখন কালী পুজো, ওই মেয়েটির, এবং সে আমার বোনেরও বন্ধু, তারা একটা এমনি কালী পুজোতে যায়। না, বোনকে যেতে, সরি, বোন যায়নি, কারণ বোনের তো ওই বছরটা তো অসৎ চলছে, তো ও সেই জন্য যায়নি আর কি। মানে যেতে মনও চায়নি, আর মা বলেছিল যে না থাক, কালী পুজো তো ওরকম জায়গাতে না যাওয়াই ভালো, কি দরকার। ওখানে ঢুকেছে। এবার ওই বাড়িতে আর কি, মানে এই জাগ্রত কালী টাইপের কিছু আর কি, এই আমাদের নর্থ ক্যালকাটারই কিছু, আমি এক্স্যাক্টলি তো আর অত জানি না, মানে আমার তো পুরোটাই শোনা। হঠাৎ করে ও পুজোর ওখানে গেছে, তখন যিনি পুজো করছেন ওই বাড়িরই কোনো একজন সিনিয়র মানুষ, তিনি বলেন তুই কাকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বললাম মানে আমি তো একাই এসছি, আমার সাথে তো ও আসেনি, মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল তখন, ও বলে যে আমার সাথে তো ও আসেনি। বলে সে তো আসেনি, তার তো আর আসার কথাও নয়, তুই যাকে নিয়ে ঘুরছিস তারপরে তো তোর সাথে আর অন্য কারোর আসার কথা নয়, তোর সাথে কারোর থাকতে পারারও কথা না, মানে তোর সাথে তো আর কেউ থাকতে দেবে না। তো কিছুই বুঝতে পারছে না। বলে তোর এই লাস্ট ক মাসে কিছু হয়নি, কোনো ঘটনা ঘটেনি তোর সাথে? তখন বলে কিসের ঘটনা, কিরকম ঘটনা? তখনও বলে যে না তোর কিছু মনে হচ্ছে না যে তোর সাথে অন্য কেউ আছে, বা তোর সাথে কিছু হচ্ছে যেরকম তুই করতিস না কোনো কিছু নেই। ও অনেক মনে করে বা ইয়েতে বলে শোন তুই বল তোর কি হচ্ছে, তখনও বলে যে হ্যাঁ এরকম একটু আধটু হয় মাঝে মাঝে, তো আমি ভাবি হয়তো এসির ভেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বা হয়তো সারা রাত আমরা ডিউটি করে ঘরে এসে শুই, বা আমি হয়তো অসাবধান হয়ে যাচ্ছি তাই খাবার পড়ে যায়। বললো কিছুই না। যেদিন ওই শ্মশানে বসে কেক খেয়েছিল, কেক বিস্কিট ওগুলো খাওয়ার সময় গুঁড়ো পড়েছিল, সেই গুঁড়োতে একটি ক্ষুধার্ত এনটিটি ওর ভক্ত হয়ে উঠেছিল, এবং তারপর থেকে ও আর ওর পিছু ছাড়েনি। এবং সেই এনটিটিটা অবভিয়াসলি একটি মেল এনটিটি ছিল, এবং ওই ক্ষুধার্ত ছিল বলেই সব সময় খেতে গেলে খাবার ওর পড়ে যেত, ঠিক আছে, মানে খানিকটা খাবার আর কি পড়ে যাবে, ঠিক আছে, সেই খাবারটা তো অন্যদিকে চলে যাবে, সেটা ফেলা হবে, যাই হোক আর কি, বাট এবার অত আর আমি জিজ্ঞেস করিনি যে সেই খাবার থাকতো না গায়েব হতো, আমি তো আর জিজ্ঞেস করিনি অত। কিন্তু দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে ওই যে ওখানে মানে এই যে আমাদের পুরোনো দিনের মানুষরা বলে না যে শ্মশান ঘাটে কখনোই বসে আমার কিছু খাওয়ার কথা নয়, এই যে পুরোনো দিনের নিয়মগুলো যে ওই টাইমে ওখানে বসে কিছু করার কথা না, মানে আমাদের বাড়িতে অন্তত বলে আর কি, আমি আমার নিজের বাবারও সবকিছু করেছি যখন আমাকে পই পই করে বলে দিয়েছিল। সেটা আমাদের হোম টাউন আসানসোলে, সে তো মানে এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে কিনা যায় না, তখন তো কাঠেরই ছিল পুরো। পই পই করে বলে দিয়েছিল যতক্ষণ না দাহ শেষ হচ্ছে ততক্ষণ কিচ্ছু খাবে না, পারলে জলও না খেয়ে থাকবে, না হলে শুধু জলটুকু খেয়েও, কিন্তু আর কিচ্ছু খাবে না। তো বলতো এরকম কি হয়, তখন বলে যে ওই যে গুঁড়ো, সেই গুঁড়ো থেকে সেই ক্ষুধার্ত এনটিটি আর কি ওর পিছু ধরেছিল, এবং যেহেতু মেল এনটিটি ও পুরোপুরি একেই আর কি, মানে এর থেকে পাচ্ছে বা কিছু আর কি, এবং এর প্রতি খানিকটা আকৃষ্টও হয়ে পড়েছিল, যে কারণে মানে বলা যায় আর কি ওরই একটা ইনভলভমেন্টের জন্য ওর যে অত বছরের সম্পর্ক তাও ভেঙে যায়। তো যাই হোক ওই দিন পুজো টুজো করার পর হ্যাঁ একটি প্রোটেকশন কিছু একটা মেয়েকে দেয়, এবং ওই এনটিটিটা এই ধরনের ঘটনা ওর সাথে আর ঘটায়নি। বাট যে সম্পর্কটা ওর ভেঙে গেছিল সেই সম্পর্কটাও কিন্তু আর জুড়তে পারেনি, এবং আনফরচুনেটলি
আজ 10 বছর হয়ে গেছে কৌস্তব। 10 বছরে ও 2-1 বার যদি বা কোনো সম্পর্কে গেছে, একটাও সম্পর্ক টেকেনি। ইভেন ও আজ 6-7 বছর হয়ে গেছে যে ও আর কলকাতা শহরেও থাকে না, অন্য শহরে থাকে, মানে বেঙ্গলের বাইরে অব্দি থাকে, কিন্তু তাও ওর কিছুতেই কোনো সম্পর্ক কিন্তু টেকে না, কিছুতেই টেকে না। এবং সেই সম্পর্কগুলো অদ্ভুত, ম্যাক্সিমাম টাইম প্রত্যেকটাই ভাঙে ওই সাথে লাঞ্চ বা ডিনার করতে। মানে কি হয় এটা, মানে এটা হয়তো খুবই কাকতালীয়, কিন্তু এইভাবে ঘটে। ঠিক আছে, মানে ও এখন মোটামুটি আহ, মনে মনে ডিসাইডেড যে অনেক হয়েছে, এ আর কোনো কিছুই হয়তো টিকবে না, চেষ্টা করে লাভ নেই। এরকম একটা অদ্ভুত সিচুয়েশন। আর বিয়ে ঠিক করলে বিয়ে ঠিক মানে বিয়ে ভাঙবে, যদি সম্পর্ক মানে এমনি নর্মাল আর কি ভালো লাগছে এরকম টাইপের সম্পর্কেও যদি যাচ্ছে, সেটাও বেশি কিছুতেই কিছু থাকবে না। এবার লোক বলতেই পারে যে ওই পুরনো সম্পর্কের ইয়েও খোঁজে তাই থাকে না, সেটা জানি না, কিন্তু এটা বারে বারে এই প্যাটার্নই রিপিটেশন হয়। ঠিক আছে, এইটা হলো একটা ওর সাথে ঘটনা। আর ওই যে টেনিওরটা, ওই টেনিওরে ওই যে নেগেটিভ এন্টিটির প্রেজেন্স, একটা ফিল করতে পারার যে জিনিসটা আমার সাথে ঘটেছিল, সেই বোনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলা রাতের থেকে, সেই জিনিসটা যেন আমাকে আজও তাড়িয়ে বেড়ায়। মানে আমি খুব যদি ভুল না হই, 2017, হ্যাঁ 2017 তোমার অক্টোবর মাসে আমরা রাজস্থান ট্রিপে যাই। ওকে। ঠিক আছে, হুম। এবার রাজস্থানে আহ অনেকগুলোই, তো রাজস্থান তো ফোর্ট বেসিকেরই জায়গা। এবার ওখান থেকে তোমার যোধপুর থেকে গাড়ি নিয়ে আরেকটা ফোর্টের এরিয়াতে যাই। সেই জায়গাটা হচ্ছে তোমার কোনোভাবেই ইয়ে দিয়ে কানেক্টেড নয়, মানে না ট্রেন আছে ওই রুটে, না তোমার এমনি পাবলিক ট্রান্সপোর্ট আছে। ঠিক আছে, হুম হুম তোমাকে মানে প্রাইভেট গাড়ি ভাড়া করেই যেতে হবে। খুব ভালো কথা। এবার ওই জায়গাটাতে যাব, একদম ট্রিপের শুরুতে আইডিয়া আমার ছিল না। ওই জায়গাটাতে আমি যে মানে ঠিক করি আর কি ট্রিপটা পুরো প্ল্যানের পরে। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা হয়নি, আমরা এরকমই ঠিক করলাম যে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাবে। এবং আমি হোটেল, ওখানে সব হোটেলই খুব দামি, ওইসব তোমার ওইসব কান্ট্রি ক্লাব হ্যানা ত্যানা, তো হুম। অত টাকা দিয়ে তো সবসময় বুক করা যায় না। তো আমি মেক মাই ট্রিপ থেকে এমনি একটা হোটেল বুক করি, এবং সেই হোটেলটাও কিন্তু ওই এরিয়াটা প্রায় বাজার এরিয়া। এটা আলাদা ব্যাপার যে ওখানকার বাজার এরিয়া প্রায় গ্রাম টাইপের, মানে সন্ধ্যে 8টার মধ্যে প্রায় সবকিছু বন্ধ হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, এবার হোটেলটা কেমন ছিল, হোটেলটার ডেসক্রিপশন, মানে ওইটা না, মানে আমার এক্সপিরিয়েন্স করা ওয়ান অফ দ্য হন্টেড, মানে আমার খুব ভয় লেগেছিল এই রাতে। হোটেলটা হচ্ছে মানে তুমি, আমাদের রুম ছিল দোতলাতে একটা কর্নারে, কিরকম সিঁড়ি দিয়ে উঠলে, সিঁড়ি দিয়ে উঠে একটা প্রথমে এল শেপের মতো, মানে পুরো জিনিসটা তুমি ভি বা এল যাই বলো, এলই বলতে পারো, একটা লম্বা করিডোর, সেইখান থেকে আবার পারপেন্ডিকুলার হয়ে এসছে, দিয়ে একদম শেষ সেই রুমটা আমাদের। খুব ভালো কথা। আচ্ছা, এই যে পুরো এল শেপ বললাম, তার সামনের যে পুরো এরিয়াটা, সামনে একটা তোমার খোলা ছাদ, একটু তোমার ওই কোমর অব্দি পাঁচিল অব্দি তোলা আছে, খোলা ছাদ, আর তার ওপারটাতে তোমার ওই সবুজ পাহাড় জঙ্গল। ঠিক আছে, ভালো কথা। ওকে, এবার আমরা ঢুকলাম যোধপুর থেকে। ওখানে ঢুকতে ঢুকতে আমাদেরটাও দুপুর 3টে, কারণ যোধপুর ও মেহেরগড় ফোর্ট দেখে তারপরে গাড়ি নিয়ে ঢুকেছি। এবার ওটাতে যাওয়ার পথে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট দেখেছি আমি, মানে আজ অব্দি ওরকম বিভৎস অ্যাক্সিডেন্ট আমি দেখিনি। অন্য মানুষও কত দেখেছে জানে না। একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল হুম। একটা, এবং সেই অ্যাক্সিডেন্টটাতে মোস্ট প্রবাবলি ট্রাকে মেরেছিল হয়তো। বাইক তো যা পড়ে আছে সেটা তো আলাদা, বডিটা পড়ে আছে, এবং চেস্টের ওখানের যে মাসল, আচ্ছা। সেটা ফেটে গেছে। মানে আমরা মনে আছে ছোটবেলায় বায়োলজি বইয়ে কালার্ড বই থাকলে সেই যে চেস্টের ওখানে মাসেল গুলো, টেন্ডন গুলো যেভাবে দেখাতো, হ্যাঁ হ্যাঁ সেই আঁকা থাকতো না, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। ঠিক স্পষ্ট ওইটা দেখেছিলাম। মানে মাথার উপরে ওরা একটা টাওয়েল ঢাকা দিয়ে দিয়েছিল, মেবি সেটা আরো বিভৎস অবস্থা ছিল, কিন্তু আমি হুম। গাড়ি থেকে এক নজর দেখলাম
ওইখানটা ওইরকম ভাবে ফেটে, কি বিভৎস দৃশ্য ভাবতে পারছো? এক্স্যাক্টলি। বিভৎস দৃশ্য, মানে আমার এত বছর আগেকারই আমার এখনো ওটা স্পষ্ট মনে পড়ে, এবং মনে পড়লে আর কেমন একটা লাগে। তো যাই হোক, ওটা থেকে আরো আমাদের প্রায় 40 মিনিট ঘন্টা খানেকের ডিস্টেন্স ছিল। আমরা 3টে 3:30 পৌঁছে ওই হোটেলটাতে দেখি লেখা আছে যে ওই ফোর্টে একটা লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে হয়। মানে আমার এই মোমেন্টে জায়গাটার নাম মনে করতে পারছি না। ওইটা হচ্ছে বেসিক্যালি যখন চিতোর ফোর্টে অ্যাটাক হয়েছিল, ইভেন পদ্মাবতী মুভিটাতেও দেখায়, যে রানী প্রেগনেন্ট ছিলেন ওই রানাকে নিয়ে ওনারা যে যে জায়গায় পালিয়ে যান, যেখানে যে সেফ জায়গাটাতে পালিয়ে যান, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই ফোর্ট। বুঝতে পেরেছো? মানে ওই জায়গাটাও সেটা, মানে এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, মনে করতে পারলে বলবো। পার্টিসিপেট করেছিলেন না? হ্যাঁ সবাই তো জহরে পার্টিসিপেট করেছিল তাই না? হ্যাঁ, সবাই জহরে পার্টিসিপেট করেছিল, কিন্তু জহরের নিয়ম ছিল প্রেগনেন্ট মহিলারা হুম। পার্টিসিপেট করতো না। আচ্ছা আচ্ছা তুই যদি পদ্মাবত মুভিটাও দেখো, দেখবে একটা প্রেগনেন্ট মহিলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মানে সে অ্যাকচুয়ালি ওখান থেকে পালিয়ে গেছিল, মানে তাকে মানে পালাতে হেল্প করা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, মানে ওই রানারও আমার রানার যে রানা ওখানে গিয়ে করেছিলেন আর কি, সেটা আমি নামটা এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এবার দাতি এইবার হুম। ভালো। ও কুম্ভলগড়, এবার মনে পড়েছে, কুম্ভলগড় জায়গাটার নাম হচ্ছে কুম্ভলগড়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কুম্ভলগড় ফোর্ট। কুম্ভলগড় ফোর্ট তোমার ওই 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 ইভেন্টটাতে তোমার যে রানা তখন আর কি মায়ের পেটে ছিলেন, সেই বিয়ে হয়েছিল। খুব ভালো কথা। এটা শুনতে তো মনে হচ্ছে আমি রাজস্থানের গল্প বলছি, কিন্তু ব্যাপারটা যেটা ঘটলো, আমরা লাইট এন্ড সাউন্ড দেখতে চলে গেলাম। হোটেলে লেখা আছে, সে তো ফোর্টে যাওয়া আসার রাস্তাটা ভয়ানক, ঘুটঘুটে অন্ধকার, এই পাশে জলে ভর্তি। আমরা ফিরে আসি, ফিরে আসার সাথে সাথে প্রথম যেটা হয়, ঘরে ওই ইন্টারকম ছিল। ঠিক আছে, ইন্টারকম, ও প্রথমে ঘরে ঢুকে দেখছি টিভিটা কন্টিনিউয়াস ঝিলঝিল ঝিলঝিল করছে। তো আমার না সামহাও স্পষ্ট মনে আছে যে আমি টিভি বন্ধ করে গেছিলাম, কারণ আমার কোনোদিন বেড়াতে গিয়ে খুব একটা স্বভাবই নেই যে গিয়ে আমি টিভিটা অন করে বসবো। আচ্ছা, টিভিটা ঝিলঝিল করছে, ভালো কথা। আমি ভাবলাম কি হচ্ছে এটা, ঠিক আছে। আবার দেখলাম সুইচ অন অফ করতে করতে, আমি ভাবলাম যে হয়তো লুজ কানেকশন, হোয়াট এভার, কিছু একটা হবে। মানে আমি দেখছি সুইচ অফ, কিন্তু টিভিটা ঝিলঝিল করছে। কিন্তু আমি ভাবলাম কানেকশন ইস্যু আছে। ইন্টারকমটা থেকে কন্টিনিউয়াস সেই রিং এর মতো আওয়াজ হচ্ছে। ঠিক আছে, সে তো মহা বিপদ। মানে কোনো মানে অ্যাজ ইট যেন রিং আছে, দু একবার ধরে বুঝলাম যে না, ওটা তো হঠাৎ করে ফলটা শুরু হলো। ফাইনালি যেটা করতে হলো আমাদেরকে, সেটা হচ্ছে সেই যে সেই এগুলো তো সেই ইন্টারকম, মানে সেই ল্যান্ডলাইনের যুগেরই, হ্যাঁ, সেই যে যে কেবলটা RJ45 এর মতো যে কেবলটা তোমার বক্সে গোঁজা থাকে, ফাইনালি ওইটা কেবলটা ওখান থেকে খুলে দিতে হলো, তা না হলে সাউন্ডটা থামছিল না। তুমি ভাবো, এগুলো হচ্ছে রাত 8:30 9:30 ঘটনা। মানে ব্যাপারটা কি হলো, আমরা কিন্তু আমাদের পাশাপাশি কয়েকটা রুমে তখন আর কেউ নেই। ঠিক আছে, তারা দেখলাম গাড়ি ফাড়ি নিয়ে মানে লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই এন্ডের কর্নারের রুমটা আমরা কিন্তু রিসেপশন এরিয়া থেকে সম্পূর্ণ ডিসকানেক্টেড হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো কথা। আমরা বাইরে থেকে খাবার কিনেই বোধহয় ঢুকেছিলাম, নাকি ওই হোটেলেই খেলাম, ভুলে গেছি। মানে খাবারটা আর আমার এক্সপ্লিসিটলি মনে নেই। এবার আমরা শুয়েছি, শুয়ে একটা টাইম পর একটা মানে প্রথমে হলো দরজাতে না খটখট 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 করে আওয়াজ। আমি প্রথমে ভাবছি কি হচ্ছে, দুরকম ভয় পাই আমি এসব ক্ষেত্রে। মানে ওরকম একটা রুম আইসোলেটেড হয়ে গেছে, ওই জায়গাটা তো খুব বেশি লোক আছে মনে হচ্ছে না, বাজে লোকও তো হতে পারে। ঠিক আছে, টুরিস্টদেরকে হয়তো আমি বাজে হোটেলে উঠেছি যেখানে ভুলভাল চোর ছেঁচড়রা থাকে, সেটা হতে পারে। কিন্তু সেটা অনেক রাত। তারপরে ভাবলাম মেবি সামনে অত বড় ছাদ, ওইদিকে ওই পাহাড়, সেখান থেকে হাওয়া আসছে। কিন্তু তাহলেও তো হাওয়া এলেও তো কন্টিনিউয়াস হবে, হচ্ছে, উঠলাম, থামলো। এবার আমি একবার ওয়াশরুম গেছি, ওই ওয়াশরুমের ভয়াবহ অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না কৌস্তব। ওয়াশরুমে একটা মিরর ছিল, যে মিররটা খুব একটা ক্লিন নয়, এবং ওই দিন ওই রাতে ওই মিররে আমি আমাকে দেখতে পাইনি। তোমাকে নিজেকে দেখতে পাওনি? না,
আচ্ছা, কি দেখেছিল? একটা পুরো লালচে আভা, আমার হেয়ার অলওয়েজ শর্ট, ঠিক আছে, একটা লালচে আভা, এবং সেই শ্যাডোতে তার কিন্তু লম্বা চুল, এবং তার চেহারা আমার মতো নয়, সে আমার থেকে লম্বা, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। ওই, এবং কয়েক 30 সেকেন্ডের মতো হলেও বাথরুমের দরজা আমি খুলতে পারছিলাম না। আচ্ছা। এই যে অভিজ্ঞতাটা, আমি তো কোনো রকমে মানে, আমি না আয়নার দিকে বারে বারে তাকাচ্ছি, হুম। আমি দেখছি আমি আমাকে কেন দেখতে পাচ্ছি না। আর আয়নাটা না ক্রমশ যেন জানিস, তুমি কোনোদিন দেখো, তুমি আয়নাতে তো আর মরচে পড়তে পারে না যে আয়না লাল হয়ে যাবে। এবং আয়না যদি কাঠের ফ্রেম, মানে আয়না কিন্তু আয়রনের ফ্রেমও ছিল না, বাথরুমের আয়না কেমন হয় যেমন হতে পারে আর কি, কিন্তু ওটা একটু লম্বা ছিল। ওখানে একটা বিচ্ছিরি বাথটাবও ছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি মানে আর তাকিয়ে দেখার চেষ্টা করিনি, সত্যি কথা বলতে গেলে আমার সাহসেও কোলায়নি। আমি ওটা থেকে বেরিয়ে এলাম বাথরুম থেকে, কিন্তু আরো তাতেও আমার ভয়টা থামেনি, কারণ টিভিটা আবার ঝিলঝিল করতে শুরু করেছিল। এইসব দেখে আমি মোটামুটি গুটি গুটি পায়ে চুপচাপ, মানে আমি বাদে তো বাকিরা ঘুমোচ্ছে, কাউকে আর আমি জাগানোর চেষ্টা করিনি, মানে চোখ বন্ধ করে বিছানার উপর বসেছিলাম। এবং যা আমি কোনোদিন করি না, আমার হাতে কিছু স্টোনস এর আংটি বা কিছু নর্মাল আংটি থাকে, আংটি কিন্তু আমি খুলি না। সকালবেলা যখন হুম ঘুম হুম। থেকে উঠলাম, আমি জানি না, আমি দেখলাম মানে একটা টাইম পর অবভিয়াসলি আমি ঘুমিয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আংটিগুলো আমার আঙুলে নেই, আংটিগুলো না বেডে, পরপর আমি ঘুমের ঘোরে কখন আংটি খুললাম আমি জানি না, এটাও আমার কাছে আশ্চর্যের, ওটা করে খুলে ওরকম রাখা ছিল। তো এইটা হচ্ছে আরেকটা ওয়ান অফ দা মানে এই ঘটনাগুলো কিন্তু আগে আমার সাথে ঘটতো না, আমি তো আগেও মানে আমি ঘুরে বেড়াতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এই হচ্ছে আরেকটা, মানে আমার মনে হয় যেন ওই যে 2016 থেকে যে ওই যে একটা ফিল করতে পারার যে বিয়েটা হয়ে গেছে, ওটা আমার কন্টিনিউ করে। মানে এখনো আমি পাহাড়ে যেতে খুব পছন্দ করি, যখনই যাই বা কোথাও যাই, সেখানে যদি কিছু নেগেটিভ থাকে আমার একটা অদ্ভুত আনইজিনেস তৈরি হয়ে যায়, আমি সেখানে থাকতে পারি না। এবং থাকতে পারি না, এবং অবভিয়াসলি রাতে ভয়ানক সব, মানে ভয়ানক না হলেও অদ্ভুত অদ্ভুত মানে একবার তারই পরের বছর, আমি কালিম্পং এর কথা বলছি, আমার মেজরই বেড়ানো হয় পুজোর টাইমে, কারণ ওই টাইমটাতে ছুটিটা কনফার্ম থাকে। হুম। কালিম্পং এ ছিলাম, ওটাতে তোমার জিপিএস এ ধরছিল ডেলো। হ্যাঁ, তখন অব্দি কিন্তু আমি জানতাম না যে ডেলো ইজ কালিম্পং, বা ডেলো যে মানে এনটিটি দের একটা, মানে অনেকেই বলে না ওই জায়গাগুলোতে অনেকেই ফিল করেছে, আমি অত জানতাম না, ঠিক আছে। আবার পাকামি মেরে ওই রকমই রিসর্ট বুক করেছি, সেটা আবার আবার অন্য, সেটা এক ধরনের রিসর্ট, সেটা আবার কালিম্পং বাজার থেকে বেশ খানিকটা দূরে, একটু ভেতরে, চারদিকে একটু একটু বেশ ব্রিটিশ, ওটা নাকি ব্রিটিশ আমলে তৈরি, যে রিসর্টের যে মালিক সে বলেছিল। ওটা এমনি কাঠের আলাদা আলাদা কটেজ, সেটা তো কয়েকটা তলা। ওখানে 2 রাত্রি ছিলাম, প্রথম রাত্রি আমি ঘুমোতে পারি কেন, যতবার বালিশে মাথা দিই ততবার যেন কারা ও সেটা মানে একটা যে বালিশে মাথা দিই ততবার যেন কারা কথা বলে। উঠে বসি, কিছু নেই, খানিকক্ষণ বসে থাকলাম, আমার থেকে ধরে নাও, ওখানে রুমগুলো যদিও বড়, ধরো তোমার যদি ছোট ফ্ল্যাট হয়, তো তুমি তোমার বেডরুমে বসে যদি ডাইনিং স্পেস দেখতে পাও, তাহলে মোটামুটি যেরকম মানে তোমার ভিজিবিলিটি রেঞ্জে, হুম হুম। ওখানে খানিকক্ষণ আমার মনে হলো অন্ধকারে তাকিয়ে থাকার পর যে ওখানেও একটা কিছু শ্যাডোই জিনিস, মানে একটা কিছু ডিফারেন্স হচ্ছে। আমি চোখের ভুল ভাবলাম, আবার শুতে গেলাম। তার আগে অবধি ছিল না, তখন ব্ল্যাঙ্কেটটা নিতে গেলাম, মানে বৃষ্টি হয়েছে, কালিম্পং ঠান্ডা, অক্টোবর মাস, ব্ল্যাঙ্কেট গায়ে দেবো কি, মনে হচ্ছে যেন ব্ল্যাঙ্কেটে কেউ টয়লেট করে দিয়ে চলে গেছে, এত বীভৎস মানে গরম, এতটা ঠান্ডা? এত ঠান্ডা, ঠিক আছে, না ঠান্ডাতে নয়, টয়লেটের যে ঝাঁঝালো গন্ধ, তার একটু আচ্ছা। আগেও তো নিয়েছি, তার একটু আগে তো গন্ধটা ছিল না। হুম 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 হুম। আমি ওরকম কথা বলছে, উঠে বসছি, একটা অস্বস্তি হচ্ছে, দিয়ে ফাইনালি ভাবলাম তো কতক্ষণ আর বসে থাকবো, আবার শুতে গেলাম, এই গন্ধ। এরপরে শুরু হলো, মনে হচ্ছে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে, টক 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 আওয়াজ, হ্যানা ত্যানা,
এবার যদিও পরদিন সকালবেলা, তারপরে একটা টাইম পর অভ্যেস, মানে আমি ভয় পেতে পেতে একটা টাইম পরে ঘুমিয়ে যাই, হ্যাঁ মানে এটা আমার জেনারেল টেন্ডেন্সি আমি দেখেছি। হুম। তো পরদিন আমি বলছি, তখন আমাকে বলছে যে তোর কুকুর গেছিল। আমি বলছি, কুকুর না হয় গেছিল আমি বুঝলাম, কথাটা কে বলছিল কালিম্পং এ ঠান্ডায় রাত 1:45-র সময়? এবং আমাদের যে উপরেরটাতে কেউ ছিল না ওই রাতে। তার পরদিন রাতে, মানে তার পরদিন দিনের দিকে ওইখানেও লোক আসে। হুম। হুম। আর পরদিন রাতে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তাহলে আমি কি বলবো? মানে এগুলো ধরো, কুকুরের যদি রাত্রিবেলাতে টহলদারির হ্যাবিট থাকে, জেনারেলি কুকুরগুলোকে আমি ঘুমোতেই দেখেছি, তো ওর যদি হ্যাবিটও থাকে, ও ওই আগের দিন রাতেই শুধু ঘুরছিল, তাও মেনে নিলাম। কুকুর তার কথা বলতে পারে না, না? আগের দিন রাতে, অত রাতে কালিম্পং এর ঠান্ডাতে কথাটা কে বলছিল? আর ব্ল্যাঙ্কেটেও বিশ্বাস করবে না কৌস্তব, হুম। হুম। পরদিন সকালেও কিন্তু আর কোনো গন্ধ নেই। তো আমার এখন মানে ওই জন্য এগুলো সব কিছুই আফটার এফেক্ট কনসিডার করতে হবে। এক্স্যাক্টলি, মানে তার আগে অবধি আমার এরকম কিচ্ছু ঘটতো না, নাথিং। মানে আমার ওই তোমারই বিভিন্ন শোতে শোনা যে একবার যে শুরু করে এদেরকে ফিল করতে, তোমরা বলো না বোধহয় পোর্টাল ওপেন হয়ে যায় বা something, আমি কিছুই জানি না এগুলো নিয়ে। মানে এগুলো একটা পড়াশোনার জিনিস, আমি যেই জিনিস নিয়ে পড়াশোনা করিনি সেটা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না। কিন্তু ওই 2016-র আগে আমার হুম। কিন্তু এরকম কিছু ফিল হতো না কোনোদিন। মানে আমি এই জিনিসগুলো কখনো ফেস করিনি তার আগে। কিন্তু তারপর থেকে এখনো হয়, যেখানে আছে সেখানে ফিল করতে পারি যে হতে পারে, যেখানে নেই, আচ্ছা নেই, সেখানে আমি একরকম ফ্রি করি। আর যেখানে থাকে কিছু হয়তো মানে কোনো কোনো জায়গাতে গিয়ে আমার পুরো মানে যেন শরীরটা যেন সে যেন আমাকে বেঁধে দিচ্ছে, মানে কোনো একটা খুব আনইজি হতে থাকে, প্রচন্ড অস্বস্তি হতে থাকে, মনে হয় আমি থাকবো না, কেন এলাম, খুব বিরক্ত লাগতে শুরু করে। হয়তো চারপাশটা খুব সুন্দর কিন্তু আমার বিরক্ত লাগছে। হুম। আবার কোনো কোনো জায়গা নাথিং ইমপ্রেসিভ, একদম মানে ভীষণ সাধারণ, কিন্তু আমার ওখানে গিয়ে ভীষণ একটা মানে আমি প্রকৃতি দিয়ে এনজয় করছি। এই ব্যাপারটা আমার সাথে মানে বারে বারে ঘটছে টিল ডেট। আমি এখন মানে ব্যাপারটাকে আমার একটা মানে স্বাভাবিক ইয়ে হিসেবেই নিয়ে নিয়েছি, এটা আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি, ঠিক আছে, খারাপ কিছু থাকলে তো আমি বুঝতে পারছি, নিজে বা বাকিরা তো একটা ইয়ে হতে পারছি, এই হলো গিয়ে ব্যাপার। যা কিছু আজ আমরা শুনলাম তা কি শুধুমাত্র কোনো হ্যালুসিনেশন বা কোইন্সিডেন্স, নাকি সত্যি কোথাও না কোথাও এই ঘটনাগুলো একের সাথে এক যুক্ত? মহেশতলা থেকে কালিম্পং, রাজস্থান থেকে সেই অদ্ভুত আয়না, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদৃশ্য ধাঁধা। যদি এই রহস্য আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে কমেন্টে ডেফিনেটলি জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার সাথে এরকমই কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 62906755. আর হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ করেই আপনারা আমার থেকে স্পিরিচুয়াল হেল্প নিতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে পারেন, অথবা তন্ত্র রিলেটেড গাইডেন্সও পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে